হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। 8 মাস পর সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে নামাজটা পড়ে এক কাপ চা নিয়ে ছাদে চলে গেল। ছাদে চা খাচ্ছে আর শহরটাকে দেখছে। 8 মাসে অনেক কিছু বদলে গেছে। নতুন জায়গা, নতুন পরিচয়, নতুন বন্ধু। সাকিব যখন এখানে আসে, এই শহরের একটা ভার্সিটিতে ভর্তি হয়ে অনার্স কমপ্লিট করে। এখন ওর নতুন অধ্যায় শুরু করার পালা। সকালে চা খেয়ে নিচে গিয়ে রেডি হচ্ছে। ভার্সিটির উদ্দেশ্য নয়, চাকরির ইন্টারভিউর জন্য। সকালবেলা 8টার মধ্যে রেডি হলো। ইন্টারভিউ 10টায়। হঠাৎই দরজায় কেউ একজন নক করলো। সাকিবও 7-5 না ভেবে গিয়ে দরজা খুলে দিল। খুলে দেখে ওর বাড়িওয়ালার একমাত্র মেয়ে পিয়া। মেয়েটাকে গায়ে পড়া স্বভাবের। ও যেদিন এসেছে সেদিন থেকেই ওর পিছনে লেগে আছে। কি চাই? আজ তো আপনার চাকরির ইন্টারভিউ, তাই নাস্তা দিয়ে পাঠালো মা। ধন্যবাদ, খাবারটা রাখেন আর এখন যান। একটু মিষ্টি করে কথা বলে কি হয়? আমি পারি না খুশি, জানতো যত সব। কি? আমি যত সব? দেখেন, আপনার সাথে ঝগড়া করার ইচ্ছে আমার মোটেও নাই, তাই আসতে পারেন। যাচ্ছি। আজ ইন্টারভিউ বলে ছেড়ে দিলাম। এই বলে হনহন করে চলে গেল। মেয়েটা আমাকে পছন্দ করে বুঝি, কিন্তু আমার মন আমি অন্য কাউকে বসিয়ে রেখেছি। সেখানে যে আর কারো জায়গা হবে না। তারপর নাস্তা করে উপরে গেলাম বাড়িওয়ালাদের বাসায়। আসলে আন্টি আঙ্কেল তার ছেলের মতোই আমাকে দেখে। যেদিন থেকে এসেছি সেদিন থেকেই, তাই তাদের দোয়া নেওয়ার জন্য গেলাম। কলিং বেল দিতেই কটকটি এসে দরজা খুলে দিল। কটকটি হলো প্রিয়া। তারপর ভেতরে গেলাম, দেখি আঙ্কেল খবরের কাগজ পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার ইন্টারভিউ? জি আঙ্কেল, দোয়া করবেন। অবশ্যই। আশা করি চাকরি তোমার হয়ে যাবে। তোমাকে বলেছিলাম আমাদের কোম্পানিতে আসো, কিন্তু তুমি শুনলে না। কিভাবে শুনবো আঙ্কেল? ওই কোম্পানিতেই তো আমার কাজ, ওইখান থেকেই তো শুরু হবে খেলা। আচ্ছা আঙ্কেল, এখন উঠি, না হলে দেরি হয়ে যাবে। বললাম না, এতে হিতে বিপরীত হবে। আচ্ছা, চাকরি না হলে কিন্তু আমাদেরটাই জয়েন করতে হবে কিন্তু। আচ্ছা বলেই চলে আসলাম। দরজার বাইরে আসতেই প্রিয়া বলল বেস্ট অফ লাক। আমিও আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। কোম্পানিটি চট্টগ্রামের খুব নামকরা কোম্পানি, ইলিয়াস মির্জার কোম্পানি, মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। যাওয়ার জন্য রিক্সা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। অনেকক্ষণ অপেক্ষা করার পর পেলাম আর ঢাক দিলাম। রিক্সাটি আমার কাছে আসতেই একটি মেয়ে উঠে পড়ল। যাব বাবা, কি হলো এটা? এমনিই দেরি হয়ে যাচ্ছে, তার উপর উড়ে এসে জোরে বসেছে। এই যে মিস, নামেন রিক্সা। আমি ডাক দিয়েছি। কেন নামবো? আপনি অন্যটাই যান। দেখেন, মেজাজ খারাপ করবেন না। ইন্টারভিউ দিতে যাব, এমনিই দেরি হয়ে যাচ্ছে। কোথায় ইন্টারভিউ দিতে যাবেন? মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। আমিও সেখানে দিব। আপনি আসেন, একসাথে যাই। না, আপনি অন্য রিক্সায় আসেন, আমি একাই যাব। দেখেন, এখানে একটি রিক্সাও নেই। প্লিজ শেয়ারে নিয়ে যান, খুব উপকার হবে। কি আর করা, দয়াময়া করে রিক্সায় উঠে একদম একপাশে চেপে বসলাম। আমি নীরব, আর মেয়েটি একটার পর একটা প্রশ্ন করতেই আছে। আমি কোনো উত্তর দিচ্ছি না, কারণ প্রয়োজন মনে করছি না, তাই। এই যে মিস্টার, কথা বলতে পারেন না? এত সুন্দরী মেয়ে বসে আছে পাশে, তাও চুপচাপ আছেন। হ্যাঁ, কই সুন্দরী মেয়ে দেখছি না? কেন? এই যে আমি হাসতে শুরু করে দিলাম শব্দ করে। আমার হাসতে দেখে মেয়েটি রাগে ফুঁসছে। আর হাসেন কেন? আপনি সুন্দরী বলে। কি? আমি সুন্দরী না? নিজের চেহারা আয়নায় গিয়ে দেখেন, তাহলে বুঝবেন। তবে রে। বলেই এগিয়ে আসছিল, আর আমি নেমে পড়লাম। কি হলো, নেমে পড়লেন কেন? ভয় পাইছেন? তাই। মেয়েটি রিকশায় বসে দেখে কোম্পানির সামনে এসে পড়েছে। দেখি কিছুটা লজ্জা পেল। যাই করেন মিস্টার, আপনাকে আমার করেই ছাড়বো। এইদিকে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছি, কখন ডাক পড়বে তার অপেক্ষায়।
বসে থাকা অবস্থায় আমার এক বড় ভাইয়ের সাথে কথা হলো। নাম রায়হান। বোঝা যায় লোকটি অনেক কথা বলে। তিনি এই নিয়ে 38 নাম্বার ইন্টারভিউ দিচ্ছেন, তবে প্রতিবারই ঘুষের অভাবে চাকরি হয়ে ওঠে না। যাই হোক, সব আশা ব্যক্ত করে ভাবছি চাকরি তো এইখানে নিতেই হবে, সে যাই করে হোক না। ভাবনার অবসান ঘটালো পিয়নের ডাকে। বলছে আমাকে ইন্টারভিউ রুমে ডাকছে। আমিও উঠে হাঁটা ধরলাম। যতই হাঁটছি ততই হার্টবিট ক্রমশ বেড়ে চলছে। জানি না কী কারণ। ভেতরে প্রবেশ করে সালাম দিলাম। আর ভেতরে 3 দিন লোক ছিল, 2 জন পুরুষ, 1 জন মেয়ে। মেয়েটি বোরখা পরা। সেই মেয়েটিকে দেখে মুচকি একটা হাসি দিয়ে ভিতরে গিয়ে চেয়ারে বসে পড়লাম। মেয়েটি এখনও আমাকে খেয়াল করেনি। মেয়েটি বোরকা পরা ছিল, হাত পায়ে মোজাও ছিল, একদম বোরখাওয়ালি। মেয়েটি আমাকে যখন দেখলো চমকে দাঁড়িয়ে পড়ল। সে হয়তো আশা করেনি আমাকে এখানে দেখবে। মাঝখান থাকা বুড়ো লোকটি বলল, মা, কি হয়েছে? কোনো সমস্যা কি? আমার আর বুঝতে বাকি রইল না উনি মির্জা সাহেব। না, কোনো সমস্যা নেই। বোরখালি মেয়েটাকে বলো। তারপর আমাকে সবাই প্রশ্ন করলো। আমিও সঠিকভাবে সকল প্রশ্নের উত্তর দিলাম। সবাই অবাক হলো, শুধু মেয়েটিকে ছাড়া। আমাকেও বলল 2 দিন পর মেইল করা হবে। তাই আমি উঠে আসছিলাম। দরজার কাছে এসে ঘুরে দেখি মেয়েটি চেয়ে আছে তার দিকে। তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে পড়লাম। বাসায় এসে নামাজ পড়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। অপরদিকে মা, কি হয়েছে? অফিস থেকে আসার পরই দেখছি তোর মন খারাপ। না, তেমন কিছু না। তুই এখন ওই ছেলেকে দেখে দাঁড়িয়ে গেলি কেন? এই সেই ছেলে বাবা। কি, তাহলে কি তোকে চাকরি দিবা না? না বাবা, তাকে চাকরি দাও, আমাকে সব কিছু জানতে হবে। হুম। তারপর আমি ঘুমিয়েছিলাম, কে যেন এসে দরজায় বারবার ধাক্কা দিতেছে। হায় আল্লাহ, ঘুমের 12টা বাজিয়ে দিল। উঠে গিয়ে দরজা খুলতেই আমি অবাক, কারণ মেয়েটি ছিল সকালে রিক্সার মেয়েটি। যার শালা বকবক করতে করতে আবার এসে গেছে। কি চাই? এমন করেন কেন? মেহমানদের কি কেউ এমন করে? কে মেহমান? কোথাকার মেহমান? আরে আরে, রাগেন কেন? আপনি কি যাবেন এখান থেকে? না, যাব না। আচ্ছা, ঝামেলা তো। সকালবেলা রিক্সায় কি লিফট দিলাম, এখন বাসা পর্যন্ত এসে গেছে। যত সব আউল ফাউল। কি? যান, ভাগেন, আমি ঘুমাবো। কি একটা জানি বলতে চাইছিল। আমি এই গায়ে পড়া মেয়ের কথা শুনতে চাই না, কিন্তু এই মেয়ে কি করে জানলো আমি এখানে থাকি? যাই হোক, অনেকক্ষণ ঘুমাইছি। এখন একটু ফ্রেশ হলাম আর মোবাইলটা নিয়ে বসলাম। তখনই আবার দরজায় নক। ইস, মহা বিপদে পড়লাম। এত অপমান করার পরেও কেন যে আবার আইছে। 7-5 ভাবতে ভাবতে গিয়ে দেখি আন্টিকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বা খাওয়ার জন্য ডাকলাম, আসলে না যে? চাকরি কি হয় নাই? না আন্টি, তেমন কিছুই না। ঘুম থেকে উঠলাম তো ফ্রেশ হইতেছিলাম। চলো এখন। আন্টির সাথে যাইছিলাম। আমাকে দেখে মুখ ভেঙচি মারলো। কেন মারলো আল্লাহই ভালো জানে। কিন্তু এই মাইয়া আন্টিদের বাসায় কেন? তাহলে কি এটা তাদের আত্মীয়? ভাবতে ভাবতে উপরে চলে আসলাম। আঙ্কেলের সাথেও কিছুক্ষণ কথা বললাম। তারপর খাবার টেবিলে ডাক পড়লো। খাবার টেবিলে গেলেই সেই মেয়েও আসলো। যাক বাবা, এই শয়তানের সাথে বসে খেতে হবে নাকি? আল্লাহ জানে কি আবার করে। বাড়িওয়ালের এক ছেলে আছে, নাম রিশান। আমার সমবয়সী, কি 1 বছরে ছোট হবে। আমাকে দেখতে পারে না। এই মনে করে আমি ওর বোনের সাথে প্রেম করে সম্পত্তিতে ভাগ বসাবো। সে আজ এখানে নাই। তা বাবা, ইন্টারভিউ কেমন হলো? আলহামদুলিল্লাহ, ভালো দিয়েছি। চাকরি হয়ে যাওয়ার কথা। না হলে আমাদের কোম্পানিতে জয়েন করবা কিন্তু। আচ্ছা। ও হ্যাঁ, এই হচ্ছে ঈশা, তোমার আন্টির ভাইয়ের মেয়ে। আজ থেকে এখানেই থাকবে আর তোমার অফিসে জয়েন করেছে। পিয়ার বাবা ওই মেয়েটিকে দেখিয়ে সাকিবকে বলো। ভাববা, ডাইনিটা এখন থেকে এখানে থাকবে। কপালে নিশ্চয় দুঃখ আছে। শালার কপাল আমার, এখানে সমস্যার অভাব নাই। তার উপর উড়ে এসে জুড়ে বসেছে। তারপর রাতে খেয়ে বাসায় এসে শুয়ে আছি। তখনই একটা ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সাকিব আহমেদ? কিন্তু আপনি? আমি মির্জা গ্রুপের ম্যানেজার।
আর তোমার চাকরি হয়ে গেছে। ধন্যবাদ স্যার। কাল জয়েন, এসে পড়ো। দেরি করে আসলে কিন্তু প্রবলেম হবে, ম্যাডাম অনেক রাগী। ফোন কেটে দিয়ে ভাবনার জগতে পাড়ি দিলাম। আমি জানতাম যে সে আমাকে চাকরি দেবে, কারণ সেও তো আমাকে ভালোবাসে। একটা ঝড়ই সব উলটপালট করে দিয়েছে। এত তাড়াতাড়ি চাকরির কথা বলবে জানা ছিল না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নাই। সকালবেলা আজানের শব্দে ঘুম ভাঙলো। নামাজ পড়ে সোজা ছাদে চলে গেলাম দৃশ্যটি উপভোগ করতে। কিছুক্ষণ পরেই কারো পায়ের আওয়াজের পেলাম। তাকিয়ে দেখি ঈশা দাঁড়িয়ে আছে, সাথে প্রিয়াও। প্রিয়া জানে আমি প্রতিদিন ছাদে আসি। হয়তো ঈশাকে প্রিয়াই বলেছে, তবে প্রিয়ার মুখে কিছুটা বিরক্তিকর ছাপ রয়েছে। ওরা কিছু বলতে যাবে তখনই আমার ফোন, আর সোজা আমি নিচে চলে এলাম। অনেকবার ডেকেছে কিন্তু শুনেনি। ফোন রিসিভ করতেই, হ্যালো ভাই। বল। ভাই আরমান চৌধুরী এই প্ল্যান করেছি। কথাটি শুনে মুচকি হেসে রেখে দিলাম আর একটা মেসেজ পাঠালাম ছেলেটাকে। যাই হোক জোকার, তোর খেলা প্রায় শেষ। হঠাৎ আবার দরজায় নক, গিয়ে খুলে দেখি প্রিয়া এবং ঈশা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, চলে এসেছেন কেন? ফোন আসছিল। কে গার্লফ্রেন্ড? ঈশা মুখটা মলিন করে বলে, সে যেই হোক না কেন আপনাকে বলতে বাধ্য নই। আপনার মুখে কি মধু নাই? না নাই, জানতো অফিসে যাইতে হবে, রেডি হব। কি? চাকরি হয়ে গেছে। শুভকামনা। ধন্যবাদ। তারপর ওরা চলে গেল, আমিও রেডি হয়ে নিলাম। উপরে আঙ্কেলের সাথে দেখা করতে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কোথাও যাবা? চাকরি হয়ে গেছে। খুশির খবর। মিষ্টি খেয়ে যাও বাবা, খুশির সময় মিষ্টি করতে হয়। কি আর করার, তাদের জোড়াজড়িতে মিষ্টি খেয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। আজও এই সময় রিক্সা নাই, মেজাজটা খারাপ হয়ে যায়। অফিসের প্রথম দিন দেরি হলে হবে না। তারপর একটা রিক্সা পেলাম, সেটা দিয়েই অফিসে চলে এলাম। এসে ম্যানেজারের সাথে দেখা করলাম। বলল ম্যাডামের সাথে দেখা করার জন্য। আসবো ম্যাম? আসুন। সাকিবের অফিসের ম্যাম গম্ভীরভাবে বলল, জি ম্যাম, আমাকে নাকি দেখা করতে বলেছিলেন। আমার পার্সোনাল সেক্রেটারি। আপনি এই নিন অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিন্তু ম্যাম, আমি তো এটাই চাই, তোমার যত কাছে কাছে থাকা যায়। করার হলে করেন, না হলে চাকরি করার দরকার নাই। ঠিক আছে ম্যাম। কেবিন? পাশেরটা। ম্যাডামের পাশের কেবিনেই আমার। কাছের ভেতর দিয়ে সব দেখা যায়। ভালোবাসা এতই, তখন একবার যোগাযোগ করতেই পারতা। কে না কে কি বলছে সেটা নিয়েই পড়ে আছো এখনো, পাগলি কোথাকার। প্রথম দিন তেমন কোনো কাজ নাই, তাই সবার সাথে পরিচয় হয়ে নিলাম। আজকের মতো কাজ শেষ করে বিকেলবেলায় বের হলাম। তারপর ভাবলাম প্রথম দিনেই প্রমোশন মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিয়ে একদম সোজা বাড়িওয়ালিদের বাসায় এসে কলিং বেল দিলাম। কলিং বেল দিতেই প্রিয়া এসে দরজা খুলে দিল। ভেতরে গিয়ে সালাম দিলাম। দেখি আরও দুজন বসে আছে, একজন পুরুষ একজন মহিলা। চিনি না এদের কাউকেই। মিষ্টি কিসের জন্য বাবা? আগে বেতন পাই তারপর না হয়। আসলে আঙ্কেল, কারণ সবার মাঝে একটা মেয়ে, তাই বলেই এসে আমাকে জড়িয়ে ধরল। আর সবাই অবাক হয়ে গেল, আমিও ভাবিনি। মেয়েটা হলো আচমকা এরকম একটা ঘটনাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। কি হয়ে গেল? তবে মেয়েটিকে দেখে আরও বড় শক খেলাম, কারণ মেয়েটি ছিল রিধি। লন্ডনে পরিচয় আমাদের। হ্যাঁ, আমরা ভার্সিটিতে খুব ভালো বন্ধুও ছিলাম। ও আমাকে পছন্দ করত, আর সে কারণে আমাকে প্রপোজও করেছিল। কিন্তু তারপর ওকে আমি নীলুর কথা বলি। ও একটু মন খারাপ করেছিল, তবে ও মেনে নিয়েছিল, কারণ ও আমার খুশিতেই ভালোবাসা খুঁজত। তার কিছুদিন পর ওর বিয়ে হয়ে যায়। তারপর আমি কুমিল্লা ভার্সিটিতে ভর্তি হই। তারপর থেকে যোগাযোগ বন্ধ ছিল। তবে আজ প্রায় 3 বছর পর দেখা। ভালো লাগছিল, আবার অনেকটা ভয়ও লাগছিল। যদি পরিচয় বলে দেয় তাহলে তো বিপদ। আমি ওকে ছাড়িয়ে বললাম, তুই? কিন্তু তুই এখানে কেন? আর তোরা? সাকিব রিধিকে বলতে না দিয়ে বলল, তুই একটু আমার সাথে আয়। বলেই আমি ওকে ছাদে নিয়ে এলাম। তবে ঈশা প্রিয়াও আসতে চেয়েছিল। ব্যক্তিগত বলার পর আর আসে নাই।
ছাদে। দেখ ভাই, আমার পরিচয় কিছু কাউকে বলিস না। কিন্তু কেন? আর তুই এই বাড়িতে কি করিস? ভাড়া থাকি। ভাড়া থাকিস মানে মজা নিচ্ছিস আমার সাথে? না রে দোস্ত, গত 8 মাস যাবৎ আমি এখানে। কিন্তু কেন? দেখ, এখন বেশি কথা বলতে পারবো না, তাহলে ওরা সন্দেহ করবে। এখন নিচে চল। চল নিচে। কিন্তু নিচে তো কিছু একটা বলতে হবে। কি বললাম তোর সাথে এতক্ষণ? আরে চিন্তা করিস না, আমি আছি তো। তারপর ছাদে থেকে নেমে আবারও তাদের সাথে আসলাম। আর সবার মুখে একটা চিন্তার ছাপ। আসলে থাকবে নাই বা কেন? বিবাহিত মেয়ে সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছে। এখন এখানে কেমন ভয় করছে, অপরাধ বোধ হচ্ছে। তোমরা একে অপরকে কবে থেকে চিনো? আঙ্কেল, 6 বছর আগে থেকে রীতির সাথে পরিচয়। শুধুই কি বন্ধু? জি আঙ্কেল, শুধুই বন্ধু। তাহলে আজ যে এসব হলো, এসব কি? আঙ্কেল, ওর বিয়ের পর আজ প্রায় 3 বছর পর দেখা। আর কথা হয়তো তাই উত্তেজিত হয়ে গেছে। আর তো কোনো কারণ নাই। জি না। কিন্তু তুমি লন্ডন ভার্সিটি রেখে চট্টগ্রাম ভার্সিটিতে কেন ভর্তি হলা? আর তুমি লন্ডন কিভাবে? আসলে স্কলারশিপ পেয়েছিলাম, তাই গিয়েছিলাম। তবে সমস্যার কারণে আবার ফেরত চলে আসি। বুঝলাম। তা মিষ্টি জানি কি জন্য এনেছিলা? আসলে আঙ্কেল, আমার চাকরির পর আজকে কাজ দেখে ম্যাডামের সেক্রেটারি বানিয়ে দিছে, তাই। খুব ভালো খবর। আমার মুখে ম্যাডামের নাম নেওয়াতে প্রিয়া আর ঈশা তেলে বেগুনে জ্বলে গেল। তবে বাইরের দিক দিয়ে হাসিটা মুখেরই রেখে দিল। ওই দিন রাতে ওখানে খেয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর ভাবছি, যাক বাবা, অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি আজ। তারপর শুয়ে আছি। রাত 1টার দিকে এক অচেনা নাম্বার থেকে কল। ভাবতে ভাবতে একদম শেষ সময় রিসিভ করলাম। কি রে, ফোন ধরতে এত সময় লাগে? কে আপনি? আজকে কে তবে জড়ায় ধরছিল? তা কি জন্য এত রাতে তোর তলব শুনি? ছাদে আয়। দেখ, হাজলামও বাদ দে। এত রাতে কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে। আর তুই আজকে যা করছিস, আমার মান সম্মান ডুবাইছিস। আরে শালা বাবু, আইসা পড়ো। আরে দুলা ভাই যে, আসতেছি। তারপর ছাদে চলে গেলাম। 15 মিনিটের মধ্যে। আসেন নবাব চাচা, এতক্ষণ লাগে? আমি কিছু না বলে দুলা ভাইয়ের কোলাকুলি আর কুশল বিনিময় সেরে নিলাম। এখন বল, কেন তুই এখানে? বিলিনিয়র কোটি টাকার মালিক কেন ভাড়া থাকে? এর জন্যই রাখছিস? অন্য কেউ হলে অনেক রাগ করতাম। তবে ওর সাথে 3 বছর পর দেখা, তাই কিছু বললাম না। তবে শোন, তারপর কুমিল্লা ভার্সিটিতে থেকে ঘটে যাওয়া সব ওদের বললাম। আর বিয়ের পরেও সব কিছু ওদের বললাম। এত কিছু হয়ে গেছে? কিন্তু নীলা তোর সাথে নাই। আর কিসের প্রতিশোধ? তুই না ওকে খুব ভালোবাসিস? এই কথাটা জানার জন্য অপেক্ষা কর, জানতে পারবি আস্তে আস্তে। কিন্তু তোর এখানে আসাটা আমার কাছে ক্লিয়ার না। ভালোবাসার টানে মানুষ সব করতে পারে, আর এটা তো সামান্য। ভালোবাসার টানে মানে? নীলার ভালোবাসা। কিন্তু তুই যে ওকে ওভাবে। ভালোবাসা পেতে হলে কখনো কখনো প্রতিশোধের আগুনে জ্বলতেও হয়। আবারও সেই তো রহস্য হাসি, একটু বদলাসনি। বদলালে তো আর আমি থাকতাম না, অন্য কেউ হয়ে যেতাম। হইছে, তুই আর বদলাবি না। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। আজ আর সজাগ হতে পারলাম না আজানের সময়। দেরি করে ঘুমানোর ফলে আজ আমারও দেরি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, তখনই প্রিয়ার আগমন। জি, কিছু বলবেন? আপনি ঈশা আর আপনার ম্যাডামের থেকে দূরে থাকবেন। কেন? এমনি। ঈশার থেকে দূরে থাকতে পারবো, তবে ম্যাডামের থেকে নয়। এটা বলেই তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম। আজ একটুর জন্য লেট হয়নি, খুব জোরে বেঁচে গেছি। না হলে যে কত রকমের ঝাড়ি খাওয়া লাগতো। তারপর নিজের কেবিনে বসে কাজ করছি। তখন দেখি ম্যাডাম বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি আর চোখে তার দিকে তাকাতেই সে চোখ সরিয়ে নেয়। কাজের মাঝে হঠাৎ ফোন রিসিভ করতেই। হ্যালো ভাই। বল। ভাই, আরমান চৌধুরীর সাথে একটা লোককে দেখা গেছে। তো কি হয়েছে? ভাই, আপনি লোককে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ওকে। তারপর কাজে মনোযোগ দিলাম।
ফোনটাও সাইলেন্ট করা ছিল। কখন মেসেজ আসছে বলতে পারবো না। কাজের মাঝে একবার মেম ডেকে পাঠালেন। আমি গেলাম। ম্যাডাম আসবো? আসুন। কিছু বলবেন ম্যাম? না বললে কি আপনাকে ডাকা যাবে না? ওর ম্যাম একটু রেগে কথাটা বলল। ডয়ারে দেখেন কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে সবাইকে দিয়ে দিন। আর পরশু আমার জন্মদিন, এই কার্ডটা আপনি আসবেন কিন্তু। এই সেই দিন 1 বছর আগে যেদিন সব ওলটপালট হয়ে গেছিল, আমি এই দিন কোনোদিনও ভুলতে পারবো না। কি হলো জান? তারপর আমি ওইগুলো নিয়ে সবাইকে বিতরণ করে দিলাম আর নিজের টেবিলে এসে বললাম, আসলে আমি তো কিছু করি নাই, তাহলে ও আমার সাথে এমন ব্যবহার করছে কেন? ও তো আমায় ভালোবাসে, একটুও কি কিছু বোঝে না? মনে মনে ভাবছিলাম। তারপর অফিসও ছুটি হয়ে গেছে, সেটা পিয়ন এসে আমাকে বলল। আমি বের হয়ে হাঁটছিলাম আর হঠাৎই ফোনের কথা মনে হলো। আর বের করতেই অপরিচিত নাম্বার থেকে কল। রিসিভ করতেই, আপনি একটু এই রেস্টুরেন্টে আসুন, বাবা মা আর আমি অপেক্ষা করছি। কে আপনি? আমি ঈশা। আচ্ছা। বেশি কিছু না বলে কেটে দিলাম। তখনই মনে হলো একটা লোকের কথা, যেটা আমাকে বলেছিল দেখা হয়নি সে লোককে। দেখি তো। হোয়াটসঅ্যাপে অন করতেই যেন আমি আকাশ থেকে পড়লাম। আমি কাকে দেখলাম? কিন্তু এটা কি করে সম্ভব? অসম্ভব। এটা আমার চোখেও বিশ্বাস করতে পারছে না। লোকটি ছিল ফাহিম খান, যাকে আমি মেরেছিলাম নীলাকে তুলে নিয়েছিল বলে। সে মরার আগে বলছিল সে ফিরবে, কিন্তু কিভাবে সম্ভব? আমি তো তার কপাল বরাবর গুলি করি আর সে স্পট ডেড। এটা অসম্ভব। কিছুক্ষণের জন্য আমার দুনিয়া স্তব্ধ হয়ে গেল, কিন্তু মাথাটা কাজ করছে না। রাস্তার পাশে ফুটপাতের উপর একটা ছোট্ট বসার জায়গা ছিল, সেখানে ধপ করে বসে পড়লাম আর ভাবতে শুরু করলাম সেই 8 মাসে আগে ফাহিমকে মারা সেই দিনটি। তবে তার চেহারা তো প্লাস্টিক সার্জারিও করা হয়নি, ডাক্তার দিয়েও পরীক্ষা করিয়েছিলাম। সে মরার আগে বলেছিল খেলা শেষ হয়নি, আমি আসবো, শুধু এই কারণে। না, আর নিতে পারছি না। মাথাটাও ব্যথা শুরু হয়ে গেছে। তবে এর পিছনের রহস্য কিছু তো একটা রয়েছে। ভাবনার অবসান ঘটল। আবারও ঈশার ফোনে। রিসিভ করতেই, কোথায় আপনি? এতক্ষণ লাগে? 5 মিনিট, আসছি। আসলে এটা দেখার পর ঈশার সাথে দেখা করার কথা মনে ছিল না। যাই হোক, বসা থেকে উঠে আবারও হাঁটা শুরু করলাম। যখন হাঁটা শুরু করার জন্য 1 পা বাড়ালাম, আর দেওয়ালে শাকিব খানের একটা ছবির পোস্টার লাগানো ছিল। ছবিটা দেখে মুচকি হাসি ফুটে উঠল আমার মুখে। মুচকি হেসে আবার হাঁটার মধ্যে মনোযোগ দিলাম। আর হাঁটার সময় একটা ফোন করলাম। ওপাশ থেকে রিসিভ হতেই, হ্যালো ভাই, বলো। আমার ওর সম্পূর্ণ তথ্য চাই, জন্ম থেকে আজ পর্যন্ত। ওকে ভাই, আজ পর্যন্ত। তারপর কেটে দিলাম। কিন্তু ফাহিম খান এই 8 মাস ধরে প্ল্যানিং করেও কি করে এমন একটা ভুল করতে পারলো? আমি এটা ভেবেই মুচকি হাসি দিয়ে ঈশার দেওয়া ঠিকানায় চলে আসলাম। একটা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতেই একটু অবাক হলাম, কারণ ঈশার বাবা ও মাও ছিল। কিন্তু আমাকে এভাবে এখানে ডাকার মানে? এসব ভাবতে ভাবতেই তাদের সামনে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। জি, তা এখানে কেন ডাকলেন? তুমি আর ঈশা নাকি ভালোবাসো? সরি, বুঝতে পারলাম না। অপরদিকে ঈশা মাথা নিচু করে বসে আছে। তোমরা দুজন একে অপরকে ভালোবাসো? অবশ্যই না আঙ্কেল। ঈশা তো বলল। আমি একটু রেগেই ঈশার দিকে চেয়ে বললাম, আমি কি কখনো আপনাকে বলেছি ভালোবাসি? আপনার সাথে আমার দেখা কয়দিনের? এভাবে মিথ্যা কেন বললেন? না। ঈশা একটু ভয় ও করুণ সুরে না করলো। হয়তো আমি এভাবে রিয়াক্ট করব আশা করেনি। তাহলে এসবের মানে কি? নিশ্চুপ হয়ে বসে আছে ঈশা। তখন, দেখো বাবা, আমাদের ছোট মেয়ের কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখি নাই, তাই আমরা চাই তোমাদের বিয়ে দিতে। ক্ষমা করবেন, এই প্রস্তাব আমি রাখতে পারবো না। দেখো, পিয়ার বাবার থেকে হয়তো আমাদের টাকা পয়সা কম, কিন্তু আমাদের মেয়ে তোমাকে খুব ভালোবাসে। দেখুন আঙ্কেল, এবার আপনি একটু বেশি বলে ফেলছেন। একতরফা ভালোবাসা পূর্ণতা পায় না। প্রিয়াকে এখানে টানছেন কেন?
আপনি প্রিয়াকে আর প্রিয়া আপনাকে পছন্দ করে জানি। দেখুন, আপনারা আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি এখানে কেন, কি কারণে, আর আমিও একজনকে ভালোবাসি, যার কারণে আজ আমি এই অবস্থায় এই শহরে আছি। কে সে? রীতির কাছ থেকে জেনে নেবেন কে আমি, কি আমার পরিচয়, আর কাকে ভালোবাসি, যার জন্য আজ আমি এখানে। রীতি মোটামুটি সবটাই জানে। ভালো থাকবেন, আসি। এটা বলে সেখান থেকে চলে এলাম। না হলে আরও অনেক কথার সম্মুখীন হতে হতো। আমি জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি সেটা ভাবা হয়ে ওঠেনি। তারা আমার কথা শুনে অবাক প্লাস নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর তারা সেখান থেকে চলে যায়। আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম দেই। ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, তখনই কলিং বেল বেজে উঠল। মেজাজটা খারাপ হয়ে গেল। এমন সময় প্রতিদিন প্রিয়া আসে, সেজন্য আমি গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলে দিলাম। খুলতেই একটা মুচকি হাসি দিলাম, কারণ সামনে ছিল একটা ছেলে। হ্যাঁ, আমি ছেলেটাকে ভালো করে চিনি, আর ওর এখানে আসার কারণও জানি। আমি ওকে ভেতরে আসতে বললাম। ও বাধ্য ছেলের মতো ভেতরে চলে এলো। দীর্ঘ 9 বছর পর দেখা। ছেলেটি হলো কলিজার বন্ধু সিয়াম। আমি, সিয়াম আর জিশান 3 জন ছিলাম একটা কলিজা। আমাদের বন্ধুত্বের কথা সবার মুখে মুখে থাকতো। তবে আজ না আমি ওকে দেখি, না ও আমাকে দেখে। দুজনের একজনও একটু অবাক হয়নি। কারণটা 15 বছর আগে সেই রক্তে জমা রাগ। ভেতরে বসে অনেকক্ষণ যাবতই দুজনের মুখে কোনো কথা নেই, কিন্তু ও নিজেই হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, দোস্ত ক্ষমা করে দিস। আমি নিশ্চুপ। দোস্ত নিজের রক্ত এমন হবে তখন ভাবি নাই, কিন্তু সে তো নিজের রক্ত না, আজ বুঝতে পারলাম। আমি এখনো নিশ্চুপ। ও সবটা জেনে গেছে, সেটা ওকে এখানে দেখেই বুঝতে পেরেছি। তবে আমাকে যে সেই পুরনো স্মৃতিগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। দোস্ত, আমি তোর এই মিশনের সাথে আছি, পারবি না আমাকে ক্ষমা করতে? এইবার কিছু না বলেই ওকে জড়িয়ে নিলাম। ও আমাকে জড়িয়ে নিল। দুজনেই আবার নিস্তব্ধ হয়ে গেলাম। নিজেদের সামলে নিয়ে, অফিস যেতে হবে, যাবি নাকি? তুই যা, আমি একটু ঘুরে দেখি। তারপর আমি সিয়ামকে বাড়িওয়ালা আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে সেখান থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। ইরফান চৌধুরী উর্ফে জোকার কিং, তুই রেডি থাক, আসছি আমি। শীঘ্রই দেখা হবে, তবে ফাহিমের ব্যবস্থাটা আগে, তারপর না হয় তোর ব্যবস্থা করব। এসব ভাবতে ভাবতেই অফিসে চলে এলাম। অফিসে এসে দেখি সবাই চিন্তিত। আর একজনকে জিজ্ঞাসা করলাম, আর সে যা বলল সেটা শুনে একটা মুচকি হাসি দিলাম। তারপর সে বলল, আমাদের বরখওয়ালি ম্যামকে অফিসের সামনে থেকে কয়েকজন লোক তুলে নিয়ে গেছে, চাঁদা দেয়নি বলে। আমি জানতাম এমনটাই হবে, কারণ গতদিন অফিসে চাঁদা চাওয়ার জন্য আসলে ম্যাডাম রাগ দেখিয়ে বের করে দেয়। চাইলে আটকাতে পারতাম, তবে না, এতে করে যে এক কাজে 2 কাজ শেষ হবে, তাই আর বাধা দিলাম না। অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে যাওয়া শুরু করলাম। তখনই ফোন, আর রিসিভ করতেই, হ্যালো ভাই। বল। ভাই, আপনার বোন জান্নাত আসছে। কিন্তু ওর তো এখানে আজ আসার কথা ছিল না, আজ কেন? জানি না ভাই। শোন, ওদিকের কি খবর? ভাই, মির্জা সাহেবকে ফোন দিয়েছে টাকা জোগাড় করতে, বিকাল 4টা অবধি সময় নিয়েছে। ওকে, আমি এদিকটা দেখছি, তুই ওইদিকে নজর রাখ। উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে সব কয়টাকে উড়িয়ে দিতে বলবি। ঠিক আছে ভাই। ফোনটা কেটে সিএনজি চালককে বললাম এয়ারপোর্টের দিকে যেতে। সেও এয়ারপোর্টের দিকে যেতে লাগলো। শালা সিয়াম এখন অবধি ফোন করে নাই। শালাই কি করছে দেখি তো একটু। আমি মোবাইল নিয়ে ওয়েবসাইটে ঢুকলাম, কারণ আমার রুমে কিছু সিক্রেট ক্যামেরা আছে। তবে যা দেখলাম তাতে হাসি থামিয়ে রাখতে পারলাম না, কারণ প্রিয়া ঝাড়ু দিয়ে সিয়ামকে মারছে। খুব মজা পাইলাম, তাই ফোন বের করে সিয়ামকে কল দিলাম। ওপাশ থেকে রিসিভ হতেই, কিরে একা বাসায় কেমন লাগছে? যাচ্ছে কোন রকম। প্রিয়াকে পছন্দ করছিস নাকি? মানে? ঝাড়ুর বাড়ি তো অনেক খাইলি, এখন আর কত খাবি? তুই কেমনি জানলি? রহস্য। এয়ারপোর্ট চলে এসেছি, তাই কথা না বাড়িয়ে ফোন কেটে সিএনজির ভাড়া দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে খুঁজতে লাগলাম, কারণ
যেই বিমানে এসেছে সেটা 20 মিনিট আগেই পৌঁছেছে। তাই খুঁজতে খুঁজতে একটা জায়গায় চোখ আটকে গেল। কিন্তু এখানে কিভাবে? ওর তো এখানে থাকার কথা না। আমি ওকে দেখে আড়াল করে নিলাম নিজেকে। আমি আবার দেখার চেষ্টা করলাম, দেখি জান্নাত ওর সঙ্গে। কিন্তু জান্নাত তো ওকে চেনেই না। ওকে এখানে আনার প্রশ্নই আসে না, কারণ জান্নাত মোটামুটি সবটা জানে। আর জান্নাতের সাথে যে মেয়েটি, সে হলো মায়া। ওকে এখানে দেখে নানান ধরনের প্রশ্ন আসছে। আর মায়া তো জান্নাতকে কখনো দেখে নাই। সব কিছুর ঊর্ধ্বে আমি জান্নাতকে ফোন দিলাম। রিসিভ হতেই, হ্যালো ভাইয়া। তুই যার সাথে আসিস তার থেকে একটু দূরে যাইয়া কথা বল। আপু নেটওয়ার্ক সমস্যা হয়তো, আমি একটু কথা বলে আসছি। জান্নাত মায়াকে বলল, কি হয়েছে ভাইয়া? এই মেয়েকে তুই কিভাবে চিনিস? কোন মেয়ে? যার সাথে দাঁড়িয়েছিলি। উনি তো আমার পাশের সিটে ছিল। লন্ডন থেকে একসাথে আসছি, তখন কোনো কথা হয়নি, তবে এখানে আসার সময় কথা হয়েছে। কেন? এই মেয়েই হলো মায়া। কি? শোন, তুই বল, তোকে ঢাকা ফেরত যেতে হবে। তোর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর বেশি কিছু না বলে ভেতরে চলে যা। আচ্ছা। ভেতরে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে দেখবি আমাদের কোম্পানির প্রাইভেট হেলিকপ্টার আছে। ওইটা নিয়ে আমাদের বাড়িতে চলে যা ডাইরেক্ট। তুমি কি করে জানলা আমি এখানে? সেটা না হয় পরে জানিস, আপাতত যেটা বলেছি সেটা কর। আচ্ছা। অতঃপর জান্নাত মায়ার কাছে গিয়ে এসব বলে বিদায় নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর একটা ছেলে মায়ার কাছে দৌড়ে গিয়ে কিছু একটা বলল। ছেলেটা কিছু বলার পর মায়ার রিয়াকশন বদলে গেল, কারণ জান্নাতকে ধরার একটা সুযোগ ছিল, সেটা মিস করে ফেলেছে। আসলে আমি যখন নীলার সাথে প্রতিশোধ নিয়ে বের হয়ে এসেই পড়ি আর জান্নাতকে লন্ডন পাঠিয়ে দেই, তখন আমার লোক বলে ইরফান চৌধুরী লোক লাগিয়েছে জান্নাতকে তোলার জন্য। তবে সেই থেকে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই বিফল হচ্ছে। এটা হয়তো ভুলভাল বুঝিয়ে আজ করতে পারতো, তবে আর সুযোগ পাবে না। আমিও সেখান থেকে আস্তে আস্তে সরে পড়লাম, কারণ দেখলে পরিকল্পনা ব্যর্থ হবে। এখনও সঠিক সময় আসে নাই। সঠিক সময় হলেই সব কটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এসব ভাবতে ভাবতে সিএনজি নিয়ে সেখান থেকে চলে এলাম। ম্যামকে কিডন্যাপ করে যেখানে রাখা হয়েছে তার ঠিকানা পেয়েছি। সরাসরি সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখি, শালা মাথায় গরম হয়ে গেল। গিয়ে দেখি মির্জা সাহেব আর তার মেয়েকে বেঁধে রেখেছে আর বলছে তোদের কোম্পানি নিজের করে ছাড়বো। এইসব বলছে আর পৈশাচিক হাসি হাসছে। বেটা জিতনা হাসনা হে হাসলো, তেরা টাইম গেতাম সমাজ। মনে মনে বললাম, এই কোম্পানির উপর অনেক আগে থেকেই আমার নজর, তোদের সাইন নেব, পরে মেরে বসিয়ে দেব। হ্যাঁ, ফাহিমের লোকেরাই আবার ফিরে এসেছে। 8 মাস আমাকে না দেখে ভেবেছে আমি চোখ বন্ধ করে পালিয়ে আছি। তবে সেটা ভুল। ও তো জানেই না কত বড় সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছে। আমাদের ছেড়ে দিন। ছেড়ে যাওয়ার জন্য ধরিনি। তাহলে যে বললেন চাঁদার জন্য? আরে ওইটা তো একটা জাল ছিল তোদের এভাবে আনার জন্য। স্যার আর ম্যাডাম, সমস্যা হচ্ছে না তো? অন্ধকার একটি রুম থেকে কথাটি বেরিয়ে এলো। আর রুম থেকে যে বের হলো তাকে দেখে তো অবাক না হয়ে পারলাম না, কারণ সে ছিল কোম্পানির ম্যানেজার। আপনি? জি আমি। কিন্তু কেন? তোর পরিবারকে শেষ করলাম এই কোম্পানির জন্য, কিন্তু বুইরা তুই বেঁচে গেলি। আর কই থেকে একে এনে মালিক বানিয়ে দিলে। আমি যে এত কষ্ট করলাম তার কি হবে? মানে আমার পরিবারের অ্যাক্সিডেন্ট তুই করিয়েছিস? এত কথা কিসের, মেরে দে। দুজন লোক ওদের দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই, আরে আরে এত জলদি কিসের? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। আর ফাহিম তো তাকিয়ে শকড আর খুশিও হলো। যা বাবা, এ তো মেঘ না চাইতে বৃষ্টি। তুই চাকরি আর জীবন বাঁচাতে চাইলে কেটে পড়। কি ও তোদের এখানে চাকরি করে? তুই কি পাগল নাকি? ছোট লোক কোথাকার। হোপ, আসলে তুই বলদ। ও হচ্ছে ডেভিল কিং গ্যাং লিডার আর বিলিয়ন কোটি টাকার মালিক। ম্যানেজার তো আকাশ থেকে পড়লো, হয়তো এরকম কিছু আশা করেনি। ওকে মারার জন্য মৃত্যু থেকে ঘুরে এসেছি, ওকে তো মারবই, এক ঢিলে দুই পাখি। আমিও হাসতে লাগলাম, তবে এবার আর আস্তে আস্তে নয়, জোরে জোরে হাসলাম। আরে পাগল হলি নাকি? আমি নিশ্চুপ আর হাসছি। তোকে মেরেই ফেলতে হবে বুঝছি। যখনই গুলি করে একটা বুলেট ওর হাতে লাগে আর বন্দুক পড়ে যায়, আর পরক্ষণেই ওদের প্রত্যেকটা লোক মাটিতে মুখ থুবড়ে পড়ে।
ঘটনা ওদের বোঝার বাইরে, কারণ জিনিসগুলো অনেক তাড়াতাড়ি হয়েছে। কিছু বুঝতে পারতেছে না যে এখানে হলোটাই কি। কারণ আমি যেখানে থাকি তার 3 কিলোমিটার আশেপাশের জায়গা জুড়ে গার্ডরা স্নাইপার গান নিয়ে আমাকে প্রোটেক্ট করে থাকে, আর যারা মেরেছে তারা দূর থেকে স্নাইপিং করেছে। ঘটনার আশঙ্কিক হওয়াতে ওদের মাথার উপর দিয়ে গেছে। তারপর কিরে, কি জানি বলছিলি? আমাকে ছেড়ে দেন। আমি তো ভাবছিলাম তুই চালাক, কিন্তু তুই তো মাহিম, তোর নিজের ভাইকেও মারতে দ্বিধাবোধ করিস নাই। তুই ভয় পেয়েছিস বলেই মাহিমকে পাঠিয়েছিলি। ফাহিম আমার কথা শুনে আকাশ থেকে পড়ল। ওর তো ভাবনাতে নাই, কারণ ওর লোকেরাও জানে না ফাহিমের যমজ ভাই মাহিম আছে, তাই সেই খবর আমি জানি। খুব অবাক হচ্ছিস ফাহিম? কিন্তু কিভাবে জানলাম এটাই তো জানতে চাস? আমি আমার লোকদের ম্যাম আর মির্জা সাহেবকে খুলে দিতে বললাম, ওরা খুলে দিল, আর আমরা চেয়ারে গিয়ে বসলাম। শোন তাহলে, 8 মাস আগে তুই যখন মাহিমকে নীলাকে কিডন্যাপ করানোর জন্য পাঠাস, তখন ও তো পরিকল্পনা অনুযায়ী কিডন্যাপ করে। বিষয়টা আমিও জানতাম যে তোর যমজ ভাই আছে। যখন আমি নীলাকে বাঁচানোর জন্য গেলাম, দেখি তোর ভাই সকল কাজ বাঁ হাতে করে, আর আমার জানা মতে তুই বাঁ হাত ব্যবহার করতে পারিস না, কারণ তোর বাঁ হাতে একটু সমস্যা আছে। আর মাহিম বিন্দাস বাঁ হাতে ব্যবহার করছে, এটা দেখে আমার সন্দেহ হয়। তবে যখন ও কথা বলে তখন সন্দেহ অনেক শক্ত হয়, কারণ তোর মতো করে বলতে চাইছিল, কিন্তু বারবার গ্রাম্য ভাষা ব্যবহার করছিল। তারপর আমি 100 ভাগ শিওর হই যে মাহিম ফাহিম না। এখন কথা হলো, তাহলে এটাকে খালি কি তোরাই খেলতে পারিস? আমিও পারি। আমিও মাহিমের সাথে একটা খেলা খেলি। মৃত্যুর আরও বলে মার আমাকে ফাহিম আসবে, তখন আর কোনো সত্যতা যাচাইয়ের প্রয়োজন হয় না আমার। আমি সরাসরি জিজ্ঞেস করি, আচ্ছা তুই তো ফাহিম না, তাহলে তুই কে? আমি ফাহিম। আমি জোরে জোরে হাসতে শুরু করে দিলাম। ও আমার হাসি দেখে একটু নয় অনেক বেশি অবাক হলো। ও হয়তো বুঝতেই পারছে না হাসির মানে কি, তবে ওর সাথে কথা বলার সময় এতটুকু বুঝতে পেরেছিলাম ও খুব ভীত। তাই আমিও আমার কাজ ঠিক এভাবেই এগিয়ে নিয়ে যাই। তুই যদি হস হারামি, তবে ফাহিম তোর ঠিক উল্টো, কারণ ওর ব্যবহারেই বোঝা যায়। আর তুই ওকে ভুল বুঝিয়ে তোর জায়গা দিয়েছিস। তুই ওকে বলেছিস আমি নাকি তোদের মা বাবার হত্যাকারী। সেই রাগেই ও আমার ক্ষতি করতে চেয়েছে, কিন্তু আসল সত্যিটা তো ও জানতোই না। আমি ওকে অনেক রকমভাবে ভয় দেখিয়ে তখনই সব সত্য জেনে নেই, এবং পরে ওকে সব সত্য বলে দেই। সত্যটা শোনার পর ও আস্তে আস্তে সব বলে দেয়, বুঝছিস? আর তুই যাকে কবর দিস সেটা তোর দলের লোক, শুধু চেহারাটা পরিবর্তন করে দিয়েছিলাম। তুই এতই নিষ্ঠুর ছিলি যে ভালো করে দেখিসও নাই। বর্তমান মরলো, আমাকেও মেরে মরলো। পৈশাচিক হাসি দিয়ে কে বলল ও মরেছে? মানে? মানেটা অজানা, কিন্তু অসম্ভব নয়। আমি কিছুই বুঝতে পারতেছি না। মাথা চুলকাতে চুলকাতে বলো, মাথা ওদিকে ঘুরিয়ে দেখ। ও মাথা ওদিকে ঘুরিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ল, কারণ ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কারণ সামনে যে মাহিম দাঁড়িয়েছিল, ফাহিমের মাথার উপর দিয়ে সব যাচ্ছে। কারণ মাহিমকে তো আমি মেরে দিয়েছি, তাহলে কিভাবে সম্ভব? কিন্তু কিভাবে? মুচকি হাসি দিলাম, কিছু বললাম না। আমি পাগল হয়ে যাচ্ছি। ফাহিম নিজের চুল নিজেই টানছে। সবে তো শুরু ফাহিম খান। মানে? ফাহিম অনেকটা ভয় পেয়ে, কারণ আমার এমন চেহারা কেউ কখনো দেখেনি। এতটা রাগ, চোখ দেখে লাল রক্ত বর্ণ ধারণ করেছে। এটা দেখে মির্জা সাহেবও ম্যাম ও উঠে দাঁড়ালো। মানেটা কি অজানা ফাহিম? কোনো কিছুই অজানা নয়। ফাহিম কিছু বলো না, একটা দীর্ঘশ্বাস পেল, কারণ এত কিছু করার পর এখন একাই বা কি করবে। ফাহিম, তুই আরমান চৌধুরীর কাছে কেন গিয়েছিলি? আসলে নকলে জানতে চাই নাই আমি। 15 বছর আগের কথার জন্য দেখা করতে গিয়েছিলাম। মাস্টার মাইন্ড কে? সেই মুচকি হাসি দিলাম একটা। তারপর তারও প্রায় সময় শেষ, আর খুব শীঘ্রই ওই পারে দেখা করবে সে। কিন্তু কিভাবে? সে তো কি? সে খুব ভয়ানক আর রহস্যজনক, তাকে কখনো বোঝা যায় না।
আমার থেকেও ভয়ানক ও রহস্যজনক। ফাহিম আমার এ হাসির মানে কিছুটা হলেও বুঝতে পেরেছে, তাই একদম চুপ হয়ে গেছে, কারণ তার কিছু বলার এখন ভালো। কিছুক্ষণ নীরবতা চলার পর ফাহিমই নীরবতা ভাঙল, আর আমি এটাই চাইছিলাম। শুধু একটা মুচকি হাসি দিয়ে চুপ হয়ে গেলাম। আমি বাঁচবো না আমি জানি, তবে তোমাদের কাউকে ছাড়বে না। যে যেমন নীলাকেও মেরেছে তেমনি তোমাদের পরিবারকেও মারবে। মুচকি হেসে বললাম, হ্যাঁ তুই সহজ। ওর জন্য অনেক সহজ, আন্ডারওয়ার্ল্ডের পাওয়ার নিয়ে চলে যে। কে বলল নীলা মারা গেছে? আমার লোকেরাই তুলে নিয়ে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। তাই নাকি? আর তখনই সিয়ামের প্রবেশ। সিয়ামকে দেখে ম্যাম অনেকটাই অবাক হলেন, হয়তো এভাবে আশা করেনি। কিরে, এত কথা কিসের? মেরে দিই। আরে আরে, এত তাড়া কিসের? একটু অপেক্ষা করেন না। তোরা ভালোবাসার শোকে পাগল হয়ে গেছি। নীলাকে মেরে ফেলেছিস তাই না? আচ্ছা, তোর একটা মেয়ের কথা মনে আছে, যার জন্যই 15 বছর আগে তোদের পরিকল্পনা ব্যর্থ হয়? আচ্ছা, ওই যে বরখাওয়ালি ম্যাডাম, ওনার নাকাবটা তুলে দেখতো, চিনতে পারিস কিনা বা কিছু মনে পড়ে কিনা? ম্যাম অনেকটাই অবাক হয়। সে ভাবছে তাহলে কি আমি জেনে গেলাম, কিন্তু কিভাবে? মির্জা সাহেব সেই প্রথমে ওর চেহারা দেখছিল, তারপর তো আর দেখে নাই, তাহলে আমি কিভাবে দেখলাম? ম্যাম এসব ভাবছে, আর আমার ধমক খেয়ে ফাহিম এগিয়ে যাচ্ছে। ম্যামের কাছে যেতেই, আমি পরপুরুষকে চেহারা দেখাই না। আমি যে নিচুপ, কারণ আজ যে এতটুকু সত্য সামনে আনতেই হবে, তাই আমি বললাম ক্ষমা করবেন, কিন্তু আজ যে আপনাকে সামনে আসতে হবে ম্যাম। ও অনেক না করার পরেও আমরা কেউ শুনিনি। আর ফাহিম যখন ওর নাকাবটা উপরে তুলল, আর দেখেই সাথে সাথে সিটকে 2 কদম পিছনে গিয়ে বসে পড়ল। এমনটা তো কল্পনাও করি নাই, কিন্তু কিভাবে সম্ভব? না, এই সাকিবের মাঝে রহস্যের অভাব নেই। অবাক হচ্ছিস তাই না? হওয়ারই কথা। তুই নিজেই তো নাকি মেরেছিস। ভালোই করেছিস সত্যটা বলে। তবে ও মরেনি, বেঁচে আছে। কিন্তু কিভাবে সম্ভব? এটা অসম্ভব। পরপর দুইটা শক খেল। তুই কি ভাবছিস এই মেয়ে নকল নীলা? না রে, এই হচ্ছে আসল নীলা। হাসির মানে ও বুঝে গেছে, ভয় পেয়ে গেছে অনেকটাই, কারণ অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাচ্ছে ওর সাথে। কিন্তু কিভাবে? তোরা কি ভাবছিস এই খেলা তোরা শুরু করেছিস? তোদের প্ল্যান মতো সব হচ্ছে? তাই তো। ভুল ভাবছিস। বিগত 12 বছর ধরে তোদের নাচাইছি আমি। যা হচ্ছে সবই আমার প্ল্যান। তোরা শুধু কাঠপুতুল। যেভাবে নাচাইছি সেভাবে নেচে যাচ্ছিস। এই রুমে উপস্থিত থাকা প্রত্যেকটি ব্যক্তি অবাক হয়ে গেল। সিয়াম আর নীলা অবাকের চরম পর্যায়ে। তুই কি বলতে চাচ্ছিস, ক্লিয়ার করবি? মানেটা খুব ক্লিয়ার বন্ধু। খেলা 12 বছর ধরে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। আর সময়টা খুব শীঘ্রই আসছে। আমার মাথায় কি চলছে সেটা ওরা বোঝার চেষ্টা করছে, তবে বুঝে উঠতে পারছে না। কারণ কি হচ্ছে আর কি হতে চলছে সব কিছু ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে। 12 বছর মানে? অপেক্ষা কর, সময় সন্নিকটে। আমার কিছু বলা লাগবে না, সব তোদের কাছে ক্লিয়ার হবে। কেউ আর আমাকে কিছু জিজ্ঞাসা করলো না, কারণ জানে জিজ্ঞাসা করে লাভ হবে না। উত্তর সময়ের আগে তারা পাবে না। হঠাৎ করে একটা গুলি এসে ফাহিমের মাথা ভেদ করে যায়, আর ফাহিমের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা আকস্মিকতা হওয়াতে সবাই অবাক হয়েছে, আমি ছাড়া। আর আমার মুখে সেই চিরচেনা মুচকি হাসি। গুলিটি আর কেউ করেনি, করেছে স্বয়ং জান্নাত। তার ভাইয়ের মৃত্যুর পিছনে যে আছে তাকে সে নিজের হাতে মারতে চেয়েছিল, এবং তা সে করেছে। সিয়াম অনেকটা অবাক হয়, সাথে নীলাও। খুশি? জান্নাতকে উদ্দেশ্য করে বললাম। অনেকটা হালকা হলাম। এই কথাটুকু বলেই নীলাকে গিয়ে জড়িয়ে ধরল। নীলা জান্নাতকে নিজের বোনের মতো ভালোবাসে। তুমি আগে থেকে জানতে আমি নীলা? অবশ্যই। তাহলে ভালোবাসো আমাকে? তুমি তো আমার সব পাগলি। তাহলে বিয়ের ওই? নীলাকে বলতে দিলাম না আর। দেখো, ওইসব কি সব জানতে পারবে, কিন্তু ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও আমাকে জড়িয়ে ধরলো, আমি ওকে জড়িয়ে নিয়ে এক অজানা পৃথিবীতে চলে গেলাম। আমার ঘর ফেললো জান্নাতের ধাক্কায়। নীলা অনেকটাই লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়েছে ভাবিজান, আর লজ্জা পেতে হবে না। জান্নাত নীলাকে বলল, খুব
পাকা হয়েছিস দেখছি। নীলা কানটা টান দিয়ে বলল, তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম। আজ আর অফিসে নয়, তাই মির্জা সাহেব গেলেন সব কিছু বলার জন্য। নীলাকে আমার সাথে নেওয়া যাবে না, কারণ মায়া এখন এই শহরে সময়টা খুব কাছাকাছি চলে এসেছে। এখন শুধু দিনটার অপেক্ষা। নীলাকে সাথে নিয়ে ও যে বাড়িতে সেখানে চলে গেলাম। মায়া উদ্দেশ্য ছাড়া কাজ করে না, আমি নিশ্চিত ওর এখানে আসার মূল উদ্দেশ্য আমি। তবে নীলার সাথে বাড়িতে যাবার পর একটু বিশ্রাম নিয়ে চলে আসার কথা ছিল, কিন্তু তা হয়ে উঠল না। সবাই আমাকে আটকে রেখে দিল, আমিও আর না করতে পারলাম না। ওদের কথায় রাজি হয়ে গেলাম। বিকেলবেলা আমাকে 1 কাপ চা দিল। ওইটা খাওয়ার পর কেন জানি না আমার খুব ঘুম পাচ্ছে। আমি মগটা টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়ি আর ঘুমিয়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে বদ্ধ এক অন্ধকার রুমে আবিষ্কার করি। আমি নড়াচড়া করছি আর বোঝার চেষ্টা করছি কি হতে চলছে। তাহলে কি আমি আবার ফাঁদে পড়লাম? অসম্ভব, এটা হতেই পারে না। কিন্তু কি করে সম্ভব? আমি ছোটার জন্য ছটফট করছি, তবে পাচ্ছি না। নিজেকে এইখান থেকে মুক্ত করার জন্য আওয়াজ দিচ্ছি, তবে কাজ হচ্ছে না। তাহলে ওদেরও আমার মতো অবস্থা? না, আমি এটা ভাবতেই পারছি না। তবে এটা কি করে সম্ভব? কিছু হলে অবশ্যই জানতাম। তার মানে এটা তো ওরা করেনি, অন্য কেউ করেছে। কিন্তু কে? না, আমি আর নিতে পারছি না। সহ্যের সীমানা পেরিয়ে যাচ্ছে সব কিছু। তখনই কেউ একজন প্রবেশ করলো। ঘুটঘুটে অন্ধকার থাকায় কে সে দেখা যাচ্ছে না। এখানে হওয়া বিষয়গুলো আমার খুব ভাবাচ্ছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো কক্ষটিতে। তার নীরবতা ভেঙে সে মানুষটি বলল, অবাক হচ্ছ টেবিল কিং? সাকিব বুঝলো এটা একটা মেয়েলি কণ্ঠ। মানে অস্বাভাবিক তো নয়, আর তোমার অজানাও নয়। কে আপনি? কি চাই? নীলা আর বাকিরা কই? এখনো তেজ কমেনি দেখছি। চাইলে তোকে শেষ করে দিতে পারি এখনই। তবে না, তুই মরে গেলে জানবো কিভাবে তুই কে? নিজে এভাবে এক একটা রুমে বাঁধা অবস্থায়ও এত সাহস কি করে পাস তুই? এটা তো মাত্র ছোট্ট একটা রুম, আর একা থাকতে এই আমি কখনো ভয় পাই না। এটা বলার পর মেয়েটা কিছুটা ভয় পেয়ে যায় আর তড়িঘড়ি করে বেরিয়ে যায়। অন্ধকারে দেখা যাচ্ছে না, তবুও বৃথা চেষ্টা করলাম, লাভ হলো না। অবাক করার বিষয়, উনি এত ভয় পেলেন কেন? আমি নিজেই গাধা বনে গেলাম, কারণ মেয়েটির থেকে কৌশলে মাত্রই কথা বের করতাম, কিন্তু তার আগেই মেয়েটি ভয় পেয়ে পালিয়ে গেল। তবে আমার আর কিছু করার নেই। এখানে পড়ে থাকা ছাড়া আমার ব্লুটুথগুলো কাজ করছে না। মনে হচ্ছে এখানে জামাল লাগানো, কাউকে জানাতেও পারছি না। আবার এমনভাবে বেঁধে রেখেছে যে ইশারাটাও করানো অনেকটা মুশকিল। আমার নিজেকে নিয়ে ভয় হচ্ছে না, ভয় হচ্ছে নীলা এবং বাকিদেরকে নিয়ে। এই রুমে আমি একা, কিন্তু আর তো কেউ নাই। বাকিদের কোথায় রেখেছে বিষয়টা অজানা। প্রায় অনেকক্ষণ পর দরজা খোলার আওয়াজ। তবে এবার হঠাৎ লাইটটা জ্বলে ওঠে আর আমি দুজন মেয়েকে দেখতে পাই। তবে চেহারা দেখতে পেলাম না। মাস্ক পরা, হাতে খাবার হয়তো আমার জন্য নিয়ে এসেছে। আমার লাগছে কিছু বলছেও না, আবার যত্ন নিতেছে। এমনটা কেন করছে? তবে সাথে থাকা মেয়েটার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে 1000 বছরের মায়া রয়েছে এই চোখের সাথে। আমাকে খেতে বলল। আগে যে মেয়েটি এসেছিল, কণ্ঠ শুনে বুঝতে পারলাম। হাত না খুললে খাবো কিভাবে? হাত তো খোলা যাবে না, তাই ওকে নিয়ে আসছি। মানেটা স্বাভাবিক, ও তোকে এখন খাইয়ে দিবে। অসম্ভব, আমি যার তার হাতে খাই না। চুপ, একদম চুপ, না খেলে ওদের মেরে ফেলবো। নীলার বাকিদের কথা বলল মেয়েটা। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় মেয়েটি আমাকে খাইয়ে দিল, তবে একটা শব্দ পর্যন্ত করেনি। আমি 2-1 কামড়ও দিয়েছি, তবে একটা উও করেনি মেয়েটি। অবাক করার বিষয়, মেয়েটি কথা বলল না কেন? আমার সাথে কি হচ্ছে? আমি এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেছি। প্রায় ঘন্টা 3 পর কারো স্পর্শে ঘুম ভেঙে গেল। অনেক কিছু জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। হঠাৎ করে চোখে কিছু বেঁধে দিল। আমি তো প্রশ্নের উপর প্রশ্ন করছি, কিন্তু নাসরবান্দা কোনো উত্তরও দিচ্ছে না। বিরক্ত হচ্ছে।
হঠাৎ বুঝতে পারলাম আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। বাইরে নিয়ে আসার পর কয়েকজন পা আর হাত খুলে শক্ত করে ধরে রাখলো আর হঠাৎই ছেড়ে দিল। তাড়াতাড়ি করে চোখের কাপড় সরিয়ে সামনে অন্ধকার দেখি আর হঠাৎই আলো জ্বলে ওঠে। আর যা হয় সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার এত বড় সবাই আমার সামনে দাঁড়িয়েছিল আর একসাথে শরীরে পানি ঢেলে বলে উঠল শুভ জন্মদিন। আমি তো অবাক, জন্মদিনের শুভেচ্ছা এভাবে ভয় দেখিয়ে করে নাকি? আজব। এতক্ষণে মাথা ঠান্ডা হলো। আমি ভুরুকুসকে তাকালাম আর ওরা আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেল। কত সুন্দর করে সাজিয়েছে, তার মানে আমাকে ওভাবে বেঁধে রেখে করেছে। ভাবতেই রাগ হচ্ছে, যদি কিছু উল্টাপাল্টা হতো তখন। এভাবে তো আর বেশিক্ষণ থাকলে মনে হয় হার্ট অ্যাটাক করতাম। এভাবে কেউ বেঁধে রাখে? কেউ রাখে না, তবে আমরা রাখি। জান্নাত জোরে জোরে বলল। সব প্ল্যান তো তোমার ছোট বোনের। নীলা কেক আনতে আনতে বলল। তবে রে দাঁড়া, তোর আজকে বলেই ধরতে যাই, ওরে আর পায় কোথায়। এক দৌড়ে নীলার পিছনে। জানে নীলার সাথে থাকলে কিছু বলতে পারবো না। এটা মোটেও ঠিক করো নাই। আমি কতটা চিন্তায় ছিলাম জানো? সরি, আর হবে না এমন। আচ্ছা, ওই মেয়েটা কে যে রুমে গেছিল? ও তো এখানকার চাকর। এটা কি করে হতে পারে? অসম্ভব, এটা হতে পারে না, কারণ ওর কণ্ঠ আর চোখ দুটোই বেশ পরিচিত। তাহলে কি আমি যা ভাবছি তাই? কি হলো? ও হ্যাঁ, না মানে কিছু না। মানে করবা নাকি? কেক কাটবা? আচ্ছা, ওই মেয়েটা কোথায়? ওর কাজ শেষ, চলে গেছে। কত বললাম খেয়ে যেতে। ওই মেয়ে করতেছস কেন? আরে রাগ করো কেন? আগে বলো এখানে কবে থেকে কাজ করে? কালকে আসছে। এর আগে কথা হয়েছিল। কি হয়েছে বলবা? আচ্ছা, তোমার চেহারা দেখেছে বা নাম? না, কেন বলো তো? না তেমন কিছু না, চলো কেক কাটি। কথা ঘুরিয়ে দিলাম, নিশ্চয় কিছু একটা প্ল্যান করে আসছে। তবে নীলা আছে এখানে সেটা হয়তো অজানা। যতই তুমি ঘড়ি উড়াও, খুকি লাটাই এখনো আমার হাতেই। শুভ জন্মদিন ভালোবাসা। যত হাসি হেসে নাও, সময় প্রায় শেষ তোমাদের প্রিয়। তুমি আমাকে কাঁদিয়েছ, এর মূল্য খুব কঠিন। সত্য সামনে এনে দিব, প্রতিশোধের আগুনে জ্বলছি। তোমার মতো একটা মানুষকে ভালোবাসবো আমার জানা ছিল না। এই শোনে দিকে। জি ম্যাম। আমার যতটুকু করার করে এসেছি, তবে ভালোভাবে নজর রাখবি, ঠিক আছে? বলে মেয়েটি চলে গেল গাড়ি করে। আমরা জন্মদিনে কেক কেটে হাসি ঠাট্টা করছি, তখনই একজন হুজুরের মতো লোক ভেতরে প্রবেশ করলো। এত রাতে উনি আবার কে? হাতে রেজিস্টার। আপনি আসছেন, বসেন এখানে। তা আমাকে যেটার জন্য আর্জেন্ট ডাকলেন তা তো করতেই হবে। আপু চলো তো আমার সাথে। কিন্তু উনি কেন? নীলা পুরোটা বলতে পারলো না। ওটা পরে যাইনো, এখন আসো তো। বলেই জান্নাত নীলাকে টানতে টানতে একটি রুমে নিয়ে গেল আর মির্জা সাহেব একটি শেরওয়ানি এনে আমাকে পরে আসতে বললেন। এখানে যা হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাঝরাতে এসব কি? সব সংকোচ বোধ রেখে জিজ্ঞেস করেই ফেললাম, উনি কে আর শেরওয়ানি কেন পরব? উনি কাজী সাহেব, আর আজ তোদের বিয়ে। আমার জানি কেন মনে হচ্ছে কিছু হতে চলেছে, তাই এসব। আমিও নীলাকে তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিলাম, কারণ ঝড় আসার আগে শান্ত মুহূর্ত কাটাচ্ছি, চাই না আবার আলাদা হতে। তাই আমিও চুপচাপ আলাদা একটা রুমে গিয়ে এগুলো পড়ে নিলাম। তবে সিয়ামের মুখটা জানি কেমন লাগছে। ও হয়তো চাচ্ছে না বিয়েটা। কিরে, মুখ এমন করে রাখছিস কেন? কই না তো, এমনি চল। স্যাম কিছু একটা লুকিয়ে বলে উঠল। সত্যি করে বল। না তেমন কিছু না, জিসান যদি থাকতো তাই ভাবলাম। ও আচ্ছা, এই ব্যাপার। সমস্যা নাই, থাকবে। মানে? স্যাম অবাক হয়ে বলে উঠল। মানে জিসান তো আমাদের দূর থেকে দেখছেই, আর রইল আমার বিয়েতে আসার, সেও দূর থেকেই উপভোগ করবে আর আসবেও। তুইও কি পাগল হয়ে গেছিস? বাদ দে, চল। কথা বলতে বলতে রেডি হয়ে গেছি। আমাদের রেডি হতে তো বেশি সময় লাগে না। আমরা তো আর মেয়েদের মতো এত আটা ময়দা মাখি না। সিয়ামের অন্য একটা বিষয় নিয়ে মন খারাপ, তবে বলছে না আমাকে, কারণ জানি বললেও স্বীকার করবে না।
কিন্তু বন্ধু, তুই যা করেছিস ভুল, আর যা করতে চাচ্ছিস সব ভুল। প্লিজ নিজের চোখ থেকে পট্টিটা খুলে ফেল। আমরা নিচে চলে এলাম, তবে নীলা আর জান্নাতের কোনো খবর নেই। প্রায় আরও বেশ কিছুক্ষণ পর তাদের আগমন। আমি তো সিঁড়ির দিকে হাঁ হয়ে তাকিয়ে আছি, কারণ এ তো নীলা নয়, নীলার থেকেও বেশি সুন্দরী। লাল বেনারসিতে অপরূপ লাগছে কলিজাকে, যা বলে হয়তো বোঝানো সম্ভব নয়। কারণ সৌন্দর্য অনুভব করার জিনিস, সেটা লিখে প্রকাশ করার নয়। সৌন্দর্য নিয়ে লিখতে গেলে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কম পড়ে যাবে। আমার ধ্যান ভাঙলো জান্নাতের ধাক্কায়। আর কত দেখবি, বাসর ঘরে গিয়ে মন ভরে দেখে নিস। ওর কথায় কিছুটা লজ্জা পেলাম, তবে নিজেকে সামলে নিলাম। তবে সেখান থেকে সিয়াম চলে গিয়েছিল। আমি ওকে না দেখে হয়তো কিছু আন্দাজ করে রেখেছি কি হতে চলছে। আমাদের বিয়েটা ইসলামিক নিয়ম মেনেই সম্পূর্ণ হলো। আমি আর নীলা মির্জা সাহেবকে সালাম করলাম। সে আমাদের জন্য দোয়া করলো। আমরা এখন এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। নতুনভাবে শুরু হবে আমাদের জীবন। আমাদের রুমে যেতে বলল, আর মির্জা সাহেব কাচিকে এগিয়ে দিয়ে আসছিল। মির্জা সাহেব দরজা খুলতেই 20 থেকে 25 জনের মতো ছেলে পেলে বন্দুক হাতে নিয়ে ঢুকে পড়ে আর আমাদের দিকে তাক করে ধরে। তবে আমার চোখ একজনকেই খুঁজতেছিল, তবে এখানে সে নেই। প্রত্যেক লোকের কাছেই বন্দুক, আর প্রত্যেকের জামার রং লাল, আর মুখে জোকারের মাস্ক। এটা দেখে একটু মুচকি হাসি দিলাম। ওই লাল শাড়ি মেয়েটাকে দিয়ে দে, না হলে। নীলা এটা শুনে আমাকে আরো শক্ত করে ধরলো। না হলে কি? সব কটাকে এখানে মেরে দেব। এতই সহজ? আমার বউকে তোরা নিয়ে যাবি? আমরা কতজন, আর হাতে দেখছিস কি? জবাবে শুধু মুচকি হাসি দিলাম আর বললাম, বেঁচে থাকতে চাইলে চলে যা। ওই মেয়েটাকে টানতে টানতে নিয়ে আয়। একজন আরেকজনকে উদ্দেশ্য করে কেউ আড়াল থেকে এই ঘটনাটা দেখছে, তবে সামনে আসছে না, কারণ কোনো এক অজানা কথা তাকে বারবার আটকে দিচ্ছে। লোকটা নীলার হাত ধরতে যাবে, তখনই লোকটি নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আর রক্তের বন্যা বইতে শুরু হয়ে যায়। আশঙ্কিত হওয়ার কারণে 2 কদম পিছিয়ে চলে যায় সবাই। এতটা তাড়াতাড়ি হয়েছে যে তাদের বোঝা বড় দায়ী হয়ে দাঁড়ায়। ভয় পাস না, কে পাঠিয়েছে তোদের বল? বলবো না, একজনকে মেরেছি বলে কি আমাদেরকেও? লোকটি পুরোটা বলতেও পারলো না। তার আগে প্রত্যেকটা দেহ মাটিতে লুটিয়ে পড়ে, আর লোকটি গুলি করার আগে সিয়াম এসে লোকটিকে গুলি করে। তুই কি ঠিক আছিস দোস্ত? তুই যা রুমে, এদের আমি দেখছি। তারপর সবাই যার যার রুমের দিকে, আমিও যাচ্ছি। আর ভাবছি কি বন্ধুত্ব, বন্ধুত্বের পিছনে হাজারো রহস্য। একটাবার জিজ্ঞেস করতে পারতি তুই আমাকে, তা না করে এভাবে এমন করবি সিয়াম? কি হলো, আবার কি ভাবছো? আসলে ভাবনায় এত মগ্ন ছিলাম, রুমে এসে পড়ছি মনেই নাই। না না কিছু না, অজু করে আসো। তারপর ও অজু করে আসলো। 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম। অপরদিকে ভাবছিলাম কি আর হলো কি, ছোটবেলার স্বপ্ন বিসর্জন তো এখনই দিতেই হবে, কিছু করার নেই, খুব শীঘ্রই খেলা শেষ হবে। মনে মনে বলছি সিয়াম। লোকটি সেই মেয়েটিকে ফোন করলো, রিসিভ হতেই। কোনো খবর আছে? জি ম্যাম। বল। আপনি যে ছবি পাঠিয়েছেন সেই ছেলেটি আর এই বাড়ির বোরখা পরা মেয়ে বিয়ে হয়েছে আজ। বাস্টার্ড, তুই এত বড় খবর এখন দিচ্ছিস? তোরে তো। ম্যাম, আমাদের গ্যাংয়ের 20-25 জন লোক এসেছিল, কিন্তু সবাই মারা গেছে, তাই বলা হয়ে ওঠেনি। মেয়েটি আর কিছু বলল না, ফোন কেটে দিয়ে ফুলের ছুঁড়ে মেরে ভেঙে ফেললো। সকালে ঘুম ভাঙলো বুকে ভারী কিছু অনুভব করে। চোখ খুলেই সেই মায়াবী চেহারাটা দেখতে পেলাম। ঘুমন্ত অবস্থায় দেখতে বেশ সুন্দর লাগছিল। এভাবেই হয়তো দেখেই সারা জীবন পার করে দিতে পারবো। এভাবে কি দেখো? ভেবাচিকা খেয়ে গেলাম। তার মানে ও এতক্ষণ ঘুমিয়েছিল না, চোখ বন্ধ করে নাটক করছিল। তোমার ঘুম কখন ভাঙলো? অনেক আগেই। তাহলে এখনো শুয়ে আছো কেন? ভালো লাগে, এখান থেকে উঠতে ইচ্ছে করছে না তাই। আরো শক্ত করে জড়িয়ে ধরে। হয়েছে, অনেক সকাল হয়েছে, এখন উঠো। না, আর একটু থাকি না প্লিজ, কতদিন পর তোমাকে পাইছি। তখনই কেউ দরজায় কড়া নাড়লো, আর নীলা বিড়বিড় করতে করতে উঠে পড়লো। দরজা খুলতে দেখে একটা মহিলা দাঁড়িয়ে আছে। জি, কে আপনি? আফামনি,
আমি আপনার গো কামের বেটি। আমরা তো কাজের লোক রেখে দিয়েছি, আপনি চলে যান। কি কোন এসব আপা মনে? আপনার লগে না কয়েকদিন আগে ফোনে কথা হয়ে কইলাম। কি কালকে কে আসলো তাহলে? আপা মনে আমার তো আজকে আওয়ানের কথা আছেন। আমি সব কিছু শুনে দরজার সামনে যাই। আমি গিয়ে বলি, আচ্ছা আপনি যান, আমরা আসছি। তারপর মহিলা খাবার রেডি বলে চলে গেল। নীলা কিছুই বুঝতে পারছে না। সকালে জান্নাত ওরা উঠেও একই অবস্থা দেখে আমাদের এখানে আসলো, সাথে মির্জা সাহেবও। সিয়াম নাকি কাল রাতে আর ফিরে নাই। শুনে অবাক হয়নি। না ফেরার কারণ আমার কাছে অজানা নয়। এই মহিলাকে নীলা কি বলল? আমারও মাথা ঘুরছে, আজও সব কাণ্ড ঘটছে আমাদের সাথে। সবাই এখানে বসো, আমি বলছি। আমি উঠে গিয়ে দরজা লাগিয়ে দিলাম যাতে রুমের কথা বাইরে না যায়। এটা দেখে খানিকটা অবাক হয়েছে ওরা। শোনো, কাল যে মেয়েকে কাজের লোক ভাবছো সে আসলে মায়া। এখন আমি 100% শিওর, কারণ কাল ঘুমের ঔষধের কারণে ঠিক চিনতে পারিনি, তবে আজ বুঝে গেছি। কিন্তু ও এখানে কেন আসবে? শুরু করা খেলা শেষ করতে। মানে কি বলতে চাচ্ছ? এইসব কিছু জানতে হলে তো ছোটবেলায় ফিরে যেতে হবে। অপরদিকে মায়ের বিয়ের খবর শুনে বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলেছে আর জ্বলছে প্রতিশোধের আগুনে। মায়ে তার বাবাকে ফোন দেয় আর রিসিভ হতেই, বাবা খেলা শেষ করতে চাই, অনেক হয়েছে। শান্ত হ মা, রাগের মাথায় নিজের ক্ষতি করিস না। কিন্তু বাবা। শোন, খুব শীঘ্রই হবে, চিন্তা করিস না। সত্যি বাবা? মা, থাকতে দে 3 দিন। খুব আনন্দের রক্তের বন্যা হাওয়া সময় এসে গেছে। ওকে বাবা। শোন, তুই একটু ঘুরে আয়, কয়েকদিন থাকুক ওদের মতো। আচ্ছা বলে ফোন রেখে দেয়। মায়ের খুশি খুশি লাগছে, শীঘ্রই সব অপেক্ষার পর শেষ হতে চলেছে। আমি সব কিছু জানতে চাই। তখনই আমার ফোনে একটা কল আসে, রিসিভ করতেই। হ্যালো ভাই। বল। একটা খুশি ও একটা দুঃখের সংবাদ আছে, কোনটা শুনবা? দুঃখের পরে যদি আনন্দ পাওয়া যায় তাহলে তো ভালোই। আগে দুঃখেরটা বল। জোকার কিং খেলার 3 দিন পরই সব প্ল্যান করেছে। আর খুশির খবর? ভাই চোখ খুলছে এবং কথাও বলছে। আরে এটা তুই আমাকে কি শোনাইলি? দেখ একবার দুঃখের খবরটাকে কিভাবে আনন্দে করি। ভাই তাই যেন হয়, রাখছি। কি হয়েছে তোমার চোখে জল কেন? আর কিসের দুঃখের সংবাদ? চিন্তা করো না, কিছু হবে না। 3 দিন পর আবার সবাই এক হব। এখন শুধু সময়ের অপেক্ষা আর খেলাটা শেষ করার। জানতে চাইছিলা কিসের খেলা? নীলার সাথে সবে সম্মতি দিল। 15 বছর ধরে চলছে এই খেলা। অনেক আগেই শেষ করতাম, শুধু একটা মানুষের সুস্থ হওয়ার অপেক্ষায় ছিলাম। কি কপাল, একদম সঠিক সময়ে সুস্থ হয়ে গেল। এখন তার সামনে খেলা শেষ হবে। হ্যাঁ, শুরু সে করেছিল আর এর পরিসমাপ্তি ঘটাবো আমি। 3 দিন পর থেকে সবাই হাসি খুশি থাকবো। 20 বছর আগে তোমার মনে আছে ওই দিনটার কথা, যেদিন তোমার আর আমার পরিবারের ঝগড়া হলো? ওই দিন থেকেই এই নোংরা খেলা। আমার ফুপুর কথা মনে আছে, আমিনা আক্তার? সে আছে এই সকল কিছুর পেছনে। হয়তো অদ্ভুত লাগছে তোমাদের, তবে এটা যে মিথ্যে নয়। ফুপু ছিল আমার আব্বুর সৎ বোন, কিন্তু কখনো আপন বোনের থেকে কম ভাবেনি। আব্বুর সৎমা সবসময় সৎ বোনকে উল্টাপাল্টা বুঝিয়ে এসেছিল, যার ফলে সে এখনও এতটাই খারাপ হয়ে গেছে। যখন তোমার আর আমার পরিবার বিয়ে ঠিক করে আর এটা ফুপু জানতে পারে লন্ডন থেকে, তখনই তিনি প্ল্যান করেন। তখন তিনি প্রেগনেন্ট ছিলেন আর আমাদের খবর পেয়েই দেশে চলে আসে। আর তোমার চাচার কথা মনে আছে, যার উপর এই দোষারোপ করা হয়? তখনই তো ঝড় নেমে আসে তোমার আর আমার জীবনে। আব্বু যা না তাই বলে বের করে দেয়, কিন্তু আঙ্কেল অনেক ভালো মানুষ ছিল আর উনি বলেছিল একদিন ভুল বুঝতে পারবি এবং খুশবিও, ওই দিন আমার দরজা তোর জন্য বন্ধ থাকবে না। তারপরই তো তোমাদের একটা গাড়ি দুর্ঘটনা হয়, যেটাতে তোমরা বেঁচে গেলেও তোমরা মনে করো আঙ্কেলের ভাই মানে তোমার চাচা মারা গেছে। আর একটা বেওয়ারিশ লাশ তোমরা কবর দাও।
কিন্তু তোমরা জানতে না যে তোমাদের চাচা বেঁচে আছে। এতটুকু বলেই একটা দীর্ঘশ্বাস ফেললাম। কথার মাঝখানে বলে উঠল, চাচা বেঁচে আছে? কোথায় আছে? আগে সব শোনো, তারপর সব বুঝতে পারবা। সেই অ্যাক্সিডেন্টে তোমার চাচা বেঁচে যায়, তবে এক ভদ্রলোক তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়, সেখানেই তার চিকিৎসা করে। তবে তোমার চাচার মাথায় আঘাত লাগার কারণে সে পুরানো সব কিছু ভুলে যায়। সেখানেই সে থাকা শুরু করে। ভদ্রলোকের এক মেয়ে ছিল, তাদের পরিবার ছিল মধ্যবিত্ত। এক বড়লোক ঘরের ছেলে তাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর প্রথম সন্তান হওয়ার পর তাকে তালাক দিয়ে সন্তানসহ বের করে দেয়। ভদ্রলোকটি তার মেয়ের সাথেই থাকতো। ভদ্রলোকটি মোটেও মধ্যবিত্ত ছিল না, তার অশেষ টাকা পয়সা ছিল, কিন্তু তার মেয়ের সংসার সে টিকিয়ে রাখতে পারেনি। তোমার চাচা সুস্থ হওয়ার পর ভদ্রলোকটির ব্যবসাতে সাহায্য করতেন, আর ভালো মুনাফাও হতো। আর তোমার চাচা আর সেই মহিলাটি আস্তে আস্তে বন্ধুত্ব, আর তার থেকে ভালোবাসার সৃষ্টি হয়। সেই ভদ্রলোকও চাইতেন তাদের বিয়ে দিতে, কারণ তোমার চাচা নিতান্তই ভালো মানুষ ছিল। তোমার চাচার সংসার শুরু করে সেখানে থেকে। আর এখানে যখন আমাদের বাড়ি থেকে তোমাদের বের করে দেওয়া হয়, আমি অনেক কাঁদি, কিন্তু কোনো কাজ হয় না। যখন মা বাবা রাতে ফুপুর ঘরের দিকে যায়, তখন ফুপুর এই খারাপ প্ল্যান, আর ফুপু বিয়ে করেছে আর সম্পত্তির জন্য এসব, তখন ফুপুর সাথেও অনেক বড় ঝগড়া হয়। তারপর ফুপু আবার চলে যায় লন্ডন, তবে সে তার কাজ করে যেতে পেরেছিল। সে আমাদের আলাদা করে দিয়ে গিয়েছিল। তারপর বাবা তোমাদের পরিবারকে অনেক খোঁজে নিজের বন্ধুর কাছে মাপ চাওয়ার জন্য, কিন্তু আফসোস আমরা জানতে পারি তোমাদের সেই অ্যাক্সিডেন্টের কথা। সবাই মেনে নিয়েছিল তোমরা মারা গেছো, তবে আমি মেনে নিতে পারিনি। ভালোবাসা হয়তো বুঝতাম না, তবে বড্ড ভালোবাসতাম নীলুকে। আস্তে আস্তে সবাই স্বাভাবিক হলেও আমি কেন জানি আগের মতো হাসতাম না। এভাবেই কেটে যায় আরও 10 বছর, তবে তোমাকে কখনোই ভুলতে পারিনি। আর 10 বছর পরেই হঠাৎ আমি একজনকে দেখি, যা দেখে হয়তো কতটা খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আমি দেখি তোমার চাচা, অনেক খুশি হয়েছি তখন, কারণ তোমাদের জীবিত থাকার একটা কারণ আমি দেখতে পাই। আমি যখন তোমার চাচাকে ডাক দিব, তখন তিনি একটা গাড়িতে উঠে চলে গেল। আমি রাস্তার অপর পাশ থেকে আসতে আসতেই সে চলে গেল। আমিও অপর পাশে না গিয়ে একটা সিএনজি নিয়ে পিছন পিছন গেলাম। তবে কিছু দূর যেতেই দেখি গাড়ি আটকিয়ে কয়েকজন লোক মারধর করছে। আমি সিএনজি নিয়ে সেখানে যেতেই তাকে ফেলে সব দৌড়ে চলে যায়। আসলে রাস্তাটা নির্জন ছিল তো। তারপর সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাই। তখনই তার ফোনে একটা কল আসে। রিসিভ করতেই অপর পাশে একজন মহিলার আওয়াজ ভেসে আসে, কোথায় তুমি? এখনো আসছো না কেন? ওনারা মনে হয় খুব খুশি ছিল। আপনি যার নাম্বারে কল দিয়েছেন সে আপনার কি হয়? কে আপনি? আর এই ফোন আপনার কাছে কিভাবে? উনি আমার স্বামী। আপনারা সকলে এই হাসপাতালে চলে আসুন বলেই ফোনটা কেটে দিলাম, কারণ বেশি কথা বললেই প্রশ্ন করতেই থাকবে। কিছুক্ষণ পরে আবার ফোন আসলো। রিসিভ করলাম, করে বললাম 303 নাম্বার কেবিনে চলে আসতে। তারপর ওনারা আসেন, সাথে 2 জন ছেলে মেয়ে আর একজন মধ্যবয়স্ক লোক এসেই কেবিনে প্রবেশ করেছে। আসলে ওনার মারার কারণে সেন্সলেস হয়, আর মাথা একটু কেটে যায় আঘাত লাগার কারণে। তারপর ওনারা চাচাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। ডাক্তার, ওনার সেন্স ফিরবে কখন? এখন ঘুমাচ্ছে, আর 3 ঘন্টা পরে ফিরবে। আর সব থেকে ভালো খবর, ওনার মাথায় যে রক্ত জমেছিল সেটা আঘাত পড়ার কারণে এখন আর নেই। ওনারা একটু বেশি চিন্তিত হয়ে পড়েন, কারণ যদি বর্তমানে সব ভুলে যায় তাহলে কি হবে? তাদের এই সংসার কি আবার ভেঙে যাবে? ওনাদের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আমি ওনাকে এখানে এনেছি। ধন্যবাদ ভাই, বাবাকে বাঁচানোর জন্য। মেয়েটি আর ছেলেটি বলল, এটা আমার কর্তব্য ছিল। তবে কি? ওনার ভাইয়ের পরিবারের কাউকে দেখছি না। তুমি ওনাকে চিনো? হ্যাঁ, ওনার ভাই আমার বাবার বেস্ট ফ্রেন্ড।
তবে তারপর তাদের সব কিছু খুলে বললাম সেদিনের কথা। ওনারাও শুনে অবাক যে এতটাও নিষ্ঠুর মানুষ হতে পারে। তারপর ওনাকে পাওয়া থেকে সব কথাই আমাকে বলল। আর আমার মন খারাপ হয়ে গেল, কারণ ভাবছিলাম তখন তোমাকে খুঁজে পেয়েছি, তবে সেই আশা নিরাশায় রয়ে গেল। কি হয়েছে ভাইয়া, মন খারাপ? না আপু, তেমন কিছু না। বাবা বলতে পারো, তোমার মা মনে করেই বলো। তারপর তোমার সাথে ছোটবেলার সব কথা বলে দিলাম। হয়তো তখন ভালোবাসা ছিল কিনা জানি না, আস্তে আস্তে বড় হতে হতেই সেই অনুভূতিটা অনেক বেড়েছে। আসলে আমাদের দারোয়ান রহিম চাচা অনেক আগে থেকেই আমাদের সাথে থাকতেন। এই 10 বছরে তিনি আমাকে কখনো মন খুলে হাসতে দেখেন নাই। ওনাকে অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছিল, তবে উনি মারা যাওয়ার আগে আমাকে এসব কিছু বলে গেছে। তারপর 3 ঘন্টা পার হয়ে গেল আর চাচার সেন্স ফিরল। তিনি সবার সাথেই কথা বলছেন আর দেখে বোঝা যাচ্ছে তিনি কিছুই ভুলেননি। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। তিনি চমকে গেলেন, কারণ সেই 10 বছর আগে ছোট্ট থাকতে দেখেছিলেন। 10 বছর কেটে গেছে, উনি মনে করার চেষ্টা করছেন। এক পর্যায়ে বলেই ফেললেন, তুমি কে বাবা? চাচা, আপনি চিনতে পারছেন? সবাই অবাক, কারণ চাচার তো কিছু মনে নাই। তাহলে উনি কিভাবে চিনলেন? আমি আর নীলা চাচার সাথে খুব খেলতাম, আমাদের দুজনকে খুব আদর করত। আর আমাদের দু পরিবার দেখে কেউ বলবেই না যে আমাদের রক্তের সম্পর্ক নেই। চাচা, আপনার সব কিছু মনে পড়েছে? সমস্যা নাই, পেয়ে যাবা এই ভালোবাসা। তবে তুমি ছোট ছিলে, এত কিছু তোমার কিভাবে মনে আছে? কি তাহলে আমাদের বলতে? সাকিব বাবা, তুমিই তো, তাই না? সবাই হেসে উঠল। হয়তো এটাই ছিল নতুন শুরু। তারপর এই শুরু হয়তো আমাদের জীবনে কাল হয়ে নেমে আসে। ফুফু, আবার সেই অতীত, তবে এইবার আমাদের পরিবারের নয়, চাচা চাচিদের পরিবারের। তবে ঢাল হয়ে দাঁড়ায় ভাই আমাদের। বাংলাদেশের মাফিয়াদের রাজত্ব করতে করতে সেই ভাইটি হয়ে ওঠে ডেভিল কিং। তখন কোনো উপায় না পেয়ে ফাহিম খানকে পাঠায়, আর ওর বিশ্বাসঘাতকতায় 6 বছর পর আবারও হাসি খুশি পরিবার ভেঙে যায়। আর এই কারণে চাচার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দেয় আর বলে যাতে খেয়াল রাখি, নিজের বোনের মতো রাখি। আমার এটুকু বলতে দেরি হয়, চিৎকার শুনতে দেরি হয় না। আমার হাত থেকে ফোনটা পড়ে যায়, কারণ অপর পাশে তাদের 3 জনের উপর কেউ হামলা করে। বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা থাকলেও বিশ্বাসঘাতকদের কাছে হেরে যেতে হয়। তারপর শুরু হয় নতুন খেলা। হ্যাঁ, আমি লন্ডন যাই। তখন ফুফু লন্ডন ছিল আর মাস্ক পরি। ডেভিল কিংয়ের আর ফুফুকে কিডন্যাপ করি। ফুফু দেখে ভয় পেয়ে যায়, কারণ ডেভিল কিং মরে যাওয়ার কথা, তাহলে জীবিত কিভাবে? এসবই তার মাথায় ঘুরছিল। আমি চেহারা থেকে মাস্ক সরাতেই সে চমকে যায়, কারণ তার সামনে দাঁড়িয়েছিল তার সৎ ভাইয়ের ছোট ছেলে। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। ফুফুকে ভয় দেখায় আর এসব করার কারণ জানতে চায়। সে প্রথমে বলতে না চাইলেও সব বলে দেয়। তারপর তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে এখন আটকে রেখেছি। বিগত 4 বছর ধরে সে ব্রাজিলের এক আইল্যান্ডে আমার কিছু লোকের সাথে 4 বছর ধরে সেখানেই আছে, যাতে পালিয়ে গেলেও কারোর সাথে কন্ট্যাক্ট করতে না পারে। তারপর তার স্বামী ইরফান চৌধুরী ওরফে জোকার কিং আমার পরবর্তী শিকার। তবে সে বিষয়টা বুঝে যায় আর তার লোক পাঠায় নতুন ডেভিল কিংকে মারতে। তবে তার সব লোক পরাজিত হয় আমাদের কাছে। তারপর সে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। শুধু এতটুকু জানি, তার প্ল্যান হচ্ছে যেহেতু ফুপি নেই, সেহেতু আমাদের মেরে আমাদের সব কিছু দখল করা, আর মারবেও এমনভাবে যাতে সেটা একটা অ্যাক্সিডেন্ট মনে হয়। আর তার এই নোংরা খেলায় তার ছেলে মেয়ে তার পাশে থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তবে তাদের এই খেলার কথা আমি জানি, কি প্ল্যান সবই জানতাম। পুকুর থেকে বের করে নিয়েছিলাম, তখন প্ল্যান করি কি করব আমি, বুঝছো? তাহলে চাচা চাচি বলেই কান্না শুরু করে দিল নীলা। আরে পাগল, কান্না করো কেন? আমার বোন কই? তোমার পাশেই বসাতো। জান্নাত? এসব শোনার পর জান্নাতের চোখেও পানি এসেছিল, কারণ পুরনো স্মৃতি তাকে আঁকড়ে ছিল।
ও জান্নাতকে জড়িয়ে ধরে। এই প্রথম জান্নাতের আসল পরিচয় জানতে পারে নীলা। আমি চাচা চাচি কবরে যেতে চাই, চলো। এখন হুম, এখন না, সময় হোক যাব। ভাইয়া 4 বছর ধরে শুনে যাচ্ছি, সময় হোক সময় হোক, কবে হবে সময়? হয়তো আজকের পর। তারপর আমরা কথা আর আড্ডা দিচ্ছিলাম, হঠাৎই কলিং বেল বেজে উঠল। কাজের মহিলাটি গিয়ে দরজা খুলে দিল, আর সাথে সাথে জোকারের মাস্ক আর কাপড় পরা লোকগুলো পুরো বাড়ি ঘেরাও করে আমাদের দিকে আসতেছিল। আমি শুধু মুচকে হাসি দিচ্ছিলাম, কারণ এটার অপেক্ষাতেই ছিলাম। তারপর একজন লোক প্রবেশ করে জোকারের মাস্ক পরা, আর সে দাঁড়িয়ে মাস্ক সরাতেই সবাই চমকে গেল, আমি বাদে, কারণ এটা হয়তো আশা করেনি। আমি মুচকি হেসে বললাম, চল, আমাদের নিতেই তো এসেছিস। সেই মাস্ক পরা জোকারের বেশে ছেলেটি ছিল খুব চেনা মুখ। সে ছিল সিয়াম। সবাই অবাক হলো। হয়তো নীলা বিশ্বাসই করতে পারছে না যে যার সাথে ছোটবেলা থেকে চলে আসলাম সে হবে আমাদের শত্রু। তারপর সিয়াম কিছু বলল না, কারণ এখানে ওর বলার মতো কিছু নেই। সবাই অনেক প্রশ্ন করছে, তবে নিশ্চুপ। তারপর আমাদের নিয়ে গাড়িতে তোলে আর ক্লোরোফর্ম দিয়ে দেয়। এতে আমরা সবাই সেন্সলেস হয়ে যাই, যাতে আমরা কেউ দেখতে না পারি আমরা কোথায় আছি। তবে যখন চোখ খুলি তখন নিজেকে বাঁধা অবস্থায় পাই চেয়ারের সাথে, আর সামনের পাশে এক এক করে রয়েছে সবাই। আমার পরিবার আর নীলার পরিবারও আছে। শুধু মুচকি একটা হাসি দিলাম, কারণ হয়তো ভেবেছিলাম এত তাড়াতাড়ি খেলা শেষ হবে না, আরও একটু সময় লাগবে। যাই হোক, শেষ হয়ে গেল ভালো। আসলে অবাক না হওয়ার কারণেই হলো, কাল রাতে যখন সিয়াম ফিরেনি আর জোকার কিং লোক কাল রাতে আমাদের উপর হামলা করে, এটাই। হঠাৎই কেউ একজন আমার শরীরে কিছু একটা ঢুকিয়ে দিল, আবার সেন্সলেস হয়ে পড়লাম। তবে এবার চোখ খুলতে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। কি সুন্দর বিছানা, নতুন করে সাজানো হয়েছে বোঝাই যাচ্ছে। কিছুক্ষণ পর কেউ একজন প্রবেশ করলো। হ্যাঁ, একটি মেয়ে, খুব পরিচিত একটি মেয়ে। মেয়েটি অন্য আর কেউ না, মায়া। সে প্রবেশ করলো অর্ধনগ্ন অবস্থায়, তার শরীরে শুধু ব্লাউজ আর পেটিকোট। শাড়ির আগেই খুলে ফেলছে, অথবা সে পরেই নাই। সে ধীরে ধীরে আমার কাছে আসছে, তবে ইঞ্জেকশন দেওয়ার কারণে শরীর দুর্বল আর চোখেও স্পষ্ট দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখছি। নেশার ইঞ্জেকশন তো আমি মায়ার চেহারার মাঝে নীলাকে দেখতে পাচ্ছি। ওকে জড়িয়ে ধরলাম। যখন ও আমার ঠোঁটের দিকে আসতে লাগলো আর আমিও সাড়া দিতে লাগলাম, তখনই কানে ভেসে উঠল, বাঁচাও। আর চোখে ভেসে উঠল যেদিন আমি কোমা থেকে ভালো হয়েছিলাম সেদিনের কথা। আর সাথে সাথে মায়াকে এমন একটা ধাক্কা দিলাম যে সে পিছনে দেওয়ালের সাথে মাথায় আঘাত পেল। এত গুরুতর না হলেও ওকে রাগানোর জন্য যথেষ্ট। আমি শুধু নীলার, আর নীলা শুধু আমার। আমাদের মাঝে আর কেউ আসতে পারবে না। আমি নেশায় এগুলো বলছিলাম। খালি নীলা নীলা আর নীলা, কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? মন আছে নীলার, যেটা তোর মধ্যে নেই। এইবার মায়া আর নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। সে দিল এক ধাক্কা আমাকে, আর আমি বিছানা থেকে নিচে পড়ে গেলাম। আর মাথায় আঘাত লাগার কারণে একটু কেটে গেল, তবে নেশাটাও কেটে গেছে। আমি এভাবে দেখে একটুও অবাক হয়নি, কারণ ও যেরকম জেদি, ওর দ্বারা এসব সম্ভব। ও আমার কাছে আসতে যাবে, ঠিক তখনই গুনে গুনে ঠিক 6টা থাপ্পড় দিলাম। আর শেষ থাপ্পড়ে তাল সামলাতে না পেরে পড়ে গেল, আর আমি রুম থেকে বেরিয়ে গেলাম। মায়া সেখানেই নিচে বসেছিল। আমি রুম থেকে বেরিয়ে একটি একটি করে গার্ডদের মারতে লাগলাম। 20 থেকে 25 জন গার্ড ছিল, সবাইকে মেরে ফেললাম, তাও ওদের অস্ত্র ব্যবহার করে। সবার বাঁধন খুলে দিলাম। বাবা মা কথা বলতে চায়, তবে কোনো এক অদৃশ্য দেওয়াল তাদের আটকে রেখেছে। কি দোষ করেছিল আমার মেয়েটা তোমার জন্য আত্মহত্যা করলো? তুমি কেন মনটা করলা? তোদের নিজের সন্তান ভাবতেই কষ্ট লাগে। একটা মেয়ে এত ভালোবাসে, আর তুই কি না? জানি না ও এমন কি ভুল করছিল যার কারণে এমনটা করলি তুই। ছোট পাপা, তুমি পচা। কোলে নিতে যাব, তখনই ভাইয়া এসে আটকে দিল। হয়তো ভাবিনি নিজের ভাতিজিকে ধরতে গেলে এমন ব্যবহারের সম্মুখীন হতে হবে। তুই আমার ভাই হতেই পারিস না? যে নীলাকে সবচেয়ে বেশি ভালোবাসতো সে নীলাকে মেরে ফেলেছে, সে আমার ভাই হতেই পারে না। চুপ,
সবাই চুপ, একদম চুপ। রেগে চিল্লিয়ে বললাম, নীলা এদিকে আসো তো। নীলা আসলো। আসলে বরখার জন্য বুঝতে পারছে না। যখন সে আসলো আর আমি বরখাটার নাকাব সরালাম, সবাই আকাশ থেকে পড়ল। মা তুই বেঁচে আছিস? কান্না ভেজা কণ্ঠে বলেই জড়িয়ে ধরলো। মা। সবে অবাক, কারণ তারা নীলাকে কবর দিয়েছে, তাহলে এই মেয়ে আবার। নীলা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এক কথায় নীলাকে পেয়ে সবাই অনেক খুশি হয়েছে। এদের দেখলে জীবনে কেউ বলবে না এদের এখানে অপহরণ করে আনা হয়েছে। এরা তো ভুলে গেছে এরা কোথায় আছে। তোমাদের শেষ হলে বের হই এখান থেকে। সবাই আমার দিকে এমনভাবে তাকালো যে সবার মনে একটাই প্রশ্ন, আসলে হচ্ছেটা কি? হাজারো প্রশ্ন, তাদের চাউনি দেখেই বুঝে ফেলছি। আগে এখান থেকে বের হই, বাসায় যাই, তারপর না হয় তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। আমার তো সব কিছু 5 বছর আগেই মনে পড়েছে, তবে এই অপবাদ নিয়ে ফিরতে চাই না। আর তখন বিয়েও হয়েছে, তাই না? তারপর সেখান থেকে বের হলাম। মায়ার ফোন দিয়েই ফারবিকে বলেছিলাম কল ট্র্যাক করে গাড়ি নিয়ে আসতে। বের হতেই শাড়ি সামনে দেখলাম। তারপর আমরা সবাই গাড়ি করে বাসায় চলে আসলাম। আজ হয়তো আসা হতো না, তবে কেন এত সহজভাবে বের হতে পারলাম? কিছু তো একটা আছে। এসব ভাবতে ভাবতেই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে চলে গেলাম। এয়ারপোর্টে আমাদেরই ব্যক্তিগত প্ল্যান আছে, ওইটা নিয়ে ঢাকা চলে আসলাম 15 মিনিটের ভেতর। ঢাকা এয়ারপোর্টে আমাদের গাড়ি আগে থেকে অপেক্ষা করছিল। তারপর আমরা গাড়ি করে বাসায় আসলাম। সবাই ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হওয়ার পর দেখি সবাই নিচে বসে আছে, হয়তো জানতে চায় আসলে হচ্ছেটা কি। আমি নিচে গেলাম। এইবার বলতো কি হইতাছে এইসব? কি বলবো? বলবি কিনা সেটা বল। ওরামও একটা ঝাড়ি দিয়ে আচ্ছা বলতেছি, রাগ করো কেন? বল। এইখানে যে ছিল সে তো নীলা ছিল না, সে ছিল ছদ্মবেশধারী নীলা। তার মানে তোর বিয়েটা ওই নীলার সাথেই হয়েছে? বিয়ে তো হয় নাই। মানে? খুব স্বাভাবিক, পুরাটা একটা সাজানো নাটক ছিল। আর বিয়েটাও। তাহলে আমাদের বলিস নাই কেন? আমি উত্তর দিলাম না, শুধু মুচকি হাসলাম, কারণ উত্তর দিলে কথা আরো বাড়তো। তাহলে মেয়েটাই বা কে? আর যাকে কবর দিলাম সেই বা কে? আর সব কেন করেছো? আচ্ছা শোনো, আমাদের যেদিন অ্যাক্সিডেন্ট হয় তখন জানতাম যে অ্যাক্সিডেন্ট হবে, তবে কবে হবে সেটা জানা ছিল না। আর ভাগ্যক্রমে অ্যাক্সিডেন্ট ওই দিনই হয়। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই বুঝে গেছিলাম ট্রাকটা ধাক্কা দিবে, তাই আমি গাড়ির গতি কমিয়ে নীলাকে ধাক্কা দিয়ে বের করে দেই। তারপর কি হয় সেটা তোমরা জানো, তবে এখানেও একটু টুইস্ট আছে। সেটা হলো আমি যখন নীলাকে ধাক্কা দিয়ে বের করে দেই তখন বহুরূপী নীলা আসলো, নীলাকে তুলে নিয়ে যায় আর বহুরূপী নীলার জায়গা নেয়। সেটা আমি বাসায় আসার পর থেকেই একটু একটু করে বুঝতেছিলাম, তবে হয়তো পুরোটা বুঝতে পারিনি। তবে আমি আর জান্নাত যেদিন ভার্সিটির জন্য গেলাম ওই দিন নীলাকে সিয়ামের সাথে দেখলাম আর ভাইয়া বলে জড়িয়ে ধরলো। সেদিন বুঝে গেছিলাম যে ও নীলা না। তারপর পরিকল্পনা করি কি করব। প্রথমে ভেবেছিলাম যে সিয়ামের আপন বোন না, এটা বিয়ের দিন জানতে পারি ও হলো সিয়ামের আপন বোন। আর তাই আমাদের পরিকল্পনাটা একটু পরিবর্তন করা লাগে, কারণ হয়তো জানা তবে অজানা নয়। প্রথমে পরিকল্পনা করি যে নীলাকে আটকিয়ে সব খবর নিব, পরে বুঝতে পারি কোনো লাভ হবে না, তাই ওই দিন পরিকল্পনা পরিবর্তন করি। আর আমার সাথে ছিল জান্নাত। তোমাদের এসব বলি নাই, কারণ আমি চাই নাই তোমরা আমার সাথে যোগাযোগ করো। যদি করতা তাহলে ওরা সব বুঝে যেত। আর সিয়াম আর মায়া আর কেউ না, তারা হলো সিয়াম আর মায়া ফুফির সন্তান। কি বলছিস? যা সত্য তাই বলছি। কিন্তু ওরা এমন কেন করবে? ছোটবেলা থেকে সিয়ামকে আমাদের কাছে অনাথ সাজিয়ে পাঠিয়েছে শুধু স্বার্থ হাসিল করার জন্য। আর যখন মায়া হয় তখন ভাবে সব ঠিক করার নাটক করে আমার সাথে বিয়ে দিবে। তবে কি? আমি নীলাকে ভালোবাসতাম, আর এতটাই ভালোবাসতাম যে অন্য কারোর সাথে কখনো ভাবিনি। তাই এমন কিছু করছে, একটু মন খারাপ, তবে হাসিটা মুখে রেখে। দাদা আমি আপার সাথে কথা বলতাছি। আব্বু ফুপু এবার অনেক বেশি করে ফেলতেছে। এইবার সব কিছুর একটা বিহিত করতে হবে, না হলে ছেলেটার কি হবে কে জানে।
আব্বু বের হবে তখনই আমি বললাম, কোথায় যাও? আপার সাথে কথা বলবো। তুমি ওনাকে পাবা না। মানেটা খুব স্বাভাবিক। বিগত 4 বছর ধরে উনি ফুফার সাথে নাই। কি বলছিস, পাগল হয়েছিস? ফুপার সাথে না থাকলে কোথায় থাকবে? বিগত 4 বছর ধরে উনি আমার কাছে। ওনাকে উঠিয়ে সব ধরনের পরিকল্পনা জেনে গিয়েছিলাম, তবে শয়তানকে আর ছাড়ি নাই, রেখে দিছি। আব্বুই আমাকে 2টা থাপ্পড় দিল, কারণ ওনার বোন যেমনই হোক ওনার বোন তো। কিভাবে রাখছিস সেখানে নিয়ে চল। যেখানে আছে ভালোই আছে। কোথায় আছে সেটা বল, আমি একাই যাব। তাকে ব্রাজিলের একটা আইল্যান্ডে সব রকম সুযোগ সুবিধায় রাখা হয়েছে। তুই এত টাকা কই পাস? তোর অ্যাকাউন্ট থেকে তোর টাকা তুলিস না? তবে টিকিটের খরচ কোথা থেকে? কেন আব্বু, তোমাদের 10 থেকে 12টা হেলিকপ্টার থাকতে টাকা লাগবে কেন? 10 থেকে 12টা কোথা থেকে আসলো? আমাদের তো একটা। মজা করছো ভাইয়া? অবশ্যই না। আরে বাদ দাও তো তোমাদের, এখন একজনের সাথে দেখা করাই, চলো। কেন বাদ দিব, জানতে চাই। আর কার সাথে দেখা করাবি? আচ্ছা বলবনি। জান্নাত, এদিকে আয়। জান্নাতকে কেন ডাকছিস? তুই কথা ঘোরানোর চেষ্টা করছিস। এই হচ্ছে জান্নাত চৌধুরী, নীলার চাচার মেয়ে। মানে? আঙ্কেল, আপনার ভাতিজি। কিন্তু আমার ভাই তো ওই দিন অ্যাক্সিডেন্টে মারা গেছিল। না, উনি বেঁচে ছিল। ওনার 5 বছর কোনো কিছুই মনে ছিল না, তবে যখন দেখা হয় তখন মনে পড়ে। আর আপনাদের খুঁজি, তারপর চেয়ে দেখি সবার চোখের কোণে পানি জমে আছে। হয়তো কখনো এটা তাদের কল্পনাতেও ছিল না। তারপর নীলার বাবা মা জান্নাতকে জড়িয়ে নেয়, কান্না শুরু হয়। এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। তাহলে ভাই কোথায়? আব্বু আর নীলা কিছু বলতে যাবে, তখনই আমি মাঝে বলে উঠলাম, চাচু একটু কাজে দেশের বাইরে গেছে, আরও কয়েকদিন পরেই চলে আসবে। তখন দেখা করে সারপ্রাইজ দিবেন। আমার এমন কথা শুনে সেখানে থাকা প্রত্যেকজনই অবাক হলো, কারণ তারা প্রত্যেককে জানে যে জান্নাতের পরিবারে অ্যাক্সিডেন্টে মারা যায়। তবে এখন আমি এসব বলছি। এই তুই একটু এদিকে আয়। আমি বুঝতে পেরেছি কেন আমাকে ডেকেছে। আমিও সেখানে গেলাম। তুই না বলছিলি জান্নাতের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে? তো কি বলছিস? এখনই সব বলে দে, পরে জানলে বেশি কষ্ট পাবে তারা। তখন কাটা তখন দেখবো, এখন শুধু দেখো আগে আগে কি হয়। মানে? সময় হোক, মানে পরিষ্কার হয়ে যাবে। তারপর সেখান থেকে সবার মাঝে চলে আসলাম। অপরদিকে সিয়াম ওর তার বাবা আসার পর গোডানের এমন অবস্থা দেখে খুবই হতবাক হয়, কারণ কোনো গাড়ি জীবিত নেই। তাই তারা মায়ের জন্য একটু চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মায়াকে একটি অন্ধকার ঘরের এক কোণে আবিষ্কার করে। চুপচাপ বসে বসে সে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবছে। কিরে, কি হয়েছে? মায়া নিশ্চুপ। কিরে, গার্ডরা মরে আছে, সাকিবরাও নাই, কি হয়েছে? এবারও নিশ্চুপ। কিরে, কিছু বলবি? মায়া এখন নিশ্চুপ। বলছি। মায়া এখনো নিশ্চুপ। মায়া এতক্ষণে নিজের মাঝে ফিরে আসলো। সে এতটাই ভাবনায় ছিল যে কারোর কোনো কথা তার মস্তিষ্ক পর্যন্ত যাচ্ছিল না। মায়ের ডাক শুনে থতমত খেয়ে গেল। আসলে ও এসব ভেবেছিল না। সে কান্না শুরু করে দিল। বল মা, কি হয়েছে? তখন মায়া কান্না করতে করতে শুরু থেকে সবকিছু বলল। ভালোবাসায় পড়ে সে একটা ভুল করেছে, তবে মায়ের এই অবস্থায় তারা কেউ কিছু বলল না। এত বড় সাহস! বাবা, এইবার সবকিছুর একটা ব্যবস্থা করতেই হবে। সব লোককে বলে দে, প্ল্যান কালকে সম্পূর্ণ করব, আর দেরি করে চলবে না। উনি সিয়ামকে বলল। আচ্ছা বাবা, সব ব্যবস্থা করতেছি। তারপর সিয়াম সেখান থেকে চলে গেল, আর মায়ের বাবা মায়াকে নিয়ে তাদের বাসায় গিয়ে উঠল। আমরা খাবার টেবিলে খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়ার পর সবাই বসে আড্ডা দিতেছি, আর তখনই, এইবার বল তুই এত টাকা পাস কোথা থেকে, আর এত হেলিকপ্টার কোথা থেকে আসলো তোর কাছে? তখন তো কথা আর বলি না, এখন বল। আরে এইসব বাদ দাও তো। না, তোকে তো বলতেই হবে। কি আর করার, এখানে পরিস্থিতি ভালো নয়। কিছু না বললে হয়তো হিতে বিপরীত হবে, তাই আর লুকানোর প্রয়োজন মনে করলাম না। আচ্ছা শোনো। বল। তোমরা সবাই আন্ডারওয়ার্ল্ডের কিং লুসিফারের নাম শুনেছ? যে মাত্র 17 বছর বয়সেই 35 বছর লুইনচুন, যে আগের আন্ডারওয়ার্ল্ড কিং ছিল, তার রাজত্ব শেষ করে দিছে।
আর সে আসার পর ড্রাগস, ফ্যান্সি ডিল, নারী পাচার সব ধরনের অপরাধ নাই বললেই চলে। সে ভালো কাজ করার জন্য খারাপ পথ ব্যবহার করে। আন্ডারওয়ার্ল্ড কিংকে অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসার সিকিউরিটির জন্য বড় ধরনের ডোনেশন দিয়ে থাকে। আর সেই আন্ডারওয়ার্ল্ড কিং লুসিফার আর অন্য কেউ না, সেটা হলো আমি নিজেই। আর এই পথে আসার একটাই কারণ, সেটা হলো আমার বাবা মা। বাবা মা জানে? সবে একটু না, অনেকটা অবাক হয়ে বলল। আমি তখন হাঁটতে হাঁটতে বাবা মায়ের পায়ের কাছে গিয়ে বসলাম। তারা একটু নড়ে চড়ে উঠল। হয়তো তাদের মনের মাঝে একটা ভয় কাজ করছে। আসলে হচ্ছেটা কি আমি জানি, তোমরা আমার আসল মা বাবা নও, দূর সম্পর্কে চাচা চাচি। তবে জন্মের পর থেকে তোমাদের কাছে আমি মানুষ হয়েছি। আমি জানি কখনো তোমরা আমাকে বুঝতে দাও নাই। আমি চাই নাই আমি যে এগুলো জানি তোমরা এগুলো জানো। জানতাম তোমরা জানলে কষ্ট পাবা। সবারই চোখে পানি, কারণ তারা কখনোই আমাকে বুঝতে দেয়নি আমি যে তাদের নিজের সন্তান না। আমাকে তারা তাদের নিজেদের সন্তানের থেকেও বেশি আদর করে বড় করেছে। বাকি সবাই অবাক নয়নে চেয়ে আছে, কারণ কেউ বিষয়টা জানতোই না। আর বাবার কলিজার বন্ধু হয়েও বিষয়টা সে জানতো না। ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরল। আসলে কেউ চায় নাই যাতে আমি কষ্ট পাই। ভাই আমার, তুই কিভাবে জানলি এগুলো? ভাইয়া বিশ্বাস কর, আমি কোনোদিন তোমাদের পর ভাবতে পারি নাই। কিন্তু তোর আর আমাদের অতীত তো কেউ জানে না, তাহলে কিভাবে? আব্বু সন্দেহের বশে আম্মুর দিকে তাকায়, কারণ মনে করে হয়তো আম্মু আমাকে বলেছে। তখনই সবার চিন্তার ঊর্ধ্বে আমি বলে উঠলাম, আম্মু কিছু বলে নাই, তবে তোমাদের জানার বাইরেও অতীতটা আরও একজন জানতো, সেই আমাকে বলেছে। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ এটা তাদের কাছে অবিশ্বাস্য। কে সে? দারোয়ান রহিম চাচা। কি? কিন্তু ওরে তো এই এলাকায় এনে আমরা কাজে নিয়েছিলাম, তবে ও কিভাবে জানলো? রহিম চাচা দীর্ঘ 21 বছর আমার বাবার হয়ে কাজ করেছে আমার বাড়িতে, সেই সুবাদে সে আমাকে চিনে ফেলছে। কিন্তু এটাই ভাবছো তার সাথে আমার কিভাবে দেখা? তাহলে শোনো, দিনটি প্রতিদিনের মতোই ছিল। আমার জন্মের 2 মাস চলছিল, আর তোমরাও গিয়েছিলে। আর বাবা মা আমাকে তোমাদের কাছে রেখে দুজনই বাইরে যায়। তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়, আর গাড়িটি ব্রিজ থেকে পড়ে যাওয়ার কারণে নিচে পড়ে। তবে বাবার একটু সেন্স থাকা কারণে সে বলেছিল যাতে আমাকে তোমরা তোমাদের ছেলের মতো দেখো, তাই তো? তবে জানো কি, বাবাকে খুন করা হয়েছিল, আর পুলিশও সহায়তা করেছিল। কি? কিন্তু কিভাবে? আব্বু একজন সফল ব্যবসায়ী ছিল, মনে আছে? আরে এই সফল ব্যবসায়ী তার কাল হয়ে দাঁড়ালো। আমার জন্মের আগে থেকেই সে হুমকি পেয়ে আসছিল। তবে হয়তো কপালটা ভালো ছিল না, কারণ আমার জন্মের বছরই সরকার পরিবর্তন হয়, আর এই পরিবর্তনই মনে হয় শেষ করে দেয় সব কিছু। সকল নেতা, এমপি, মন্ত্রী নানা ধরনের অসৎ ব্যবসার প্রস্তাব দেয়, তবে আব্বু না মানায় মারার হুমকি দেয়। আর 2 মাস পরিকল্পনা করে তারা তাদের কাজে নেমে পড়ে। ওই দিন বাবা মা বাড়ি থেকে বের হওয়ায় তাদের অপহরণ করে, একটা গোডাউনে মেরে তারপর অ্যাক্সিডেন্টের নাটক করানো হয়। আর এসবের পিছনে রহিম চাচাও থাকে। তবে সে সেখান থেকে দূরে চলে আসে শুধু ঝামেলা থেকে বাঁচার জন্য। তবে আমার সাথে দেখা, তবে সে মরার আগে সব কিছু বলে যায়, কারণ তার পাপ সে নিয়ে বয়ে বেড়াতে পারছে না। আর মজার ব্যাপার, রহিম চাচাকেও হত্যা করা হয়েছে। আর সব কিছুর পিছনে রয়েছে জোকার কিং। আর এই জোকার কিং অন্য কেউ না, ইরফান চৌধুরী, আর বর্তমান আরমান চৌধুরী মায়া ও সিয়ামের বাবা। সে প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলছে। এত কিছু হয়েছে? এরকম কিছুই হয়েছে। অদ্ভুত তাই না? সামান্য টাকার জন্য এত কিছু। কিন্তু আমাদের পরিবারের পিছনে কেন পড়ে আছে? আব্বুর এরকম চিন্তা করার কারণ অজানা, তবে সেটা তেমন গুরুত্ব দিলাম না। সেটা তো জানা হয় নাই, আর কেউ কিছু বলতে পারলো না। রাতের সময় ছিল,
আর হঠাৎই কয়েকজন জোকারের মাস্ক পরা লোক প্রবেশ করলো। সবাই ভয়ে একটু কাঁপতে লাগলো, তবে আমি একটু শান্ত ভঙ্গিতে চেয়ে রইলাম তাদের দিকে। তারা প্রত্যেককে মাস্ক খুলে ফেললো। সেখানে ছিল আরমান চৌধুরী, সিয়াম এবং মায়া। একটু অবাক হওয়ার মতো না, কারণ মোটামুটি সবটা সবাই জেনে গিয়েছে। তুই তো ওই দিন বেঁচে গেছিলি, আজ কিভাবে বাঁচবি? দেখা যাক কে মরে আর কে বাঁচে। বাহ, তোর তো খুব সাহস। আমরা এতগুলো লোকের সামনেও তোর পাওয়ার একটু কমে নেই, বরং বেড়ে যাচ্ছে। এখনই অবাক হচ্ছিস? সামনে যে তোর জন্য অনেক সারপ্রাইজ আছে রে। ও আমাকে একটা লাথি মারলো, আমি একটু দূরে ছিটকে পড়লাম। সবার দিকেই আধুনিক অস্ত্র তাক করা আছে, তাই কেউ কোনো কথা বলতে পারছে না। লীলা ভয়ে চুপসে গেছে। আমি পুরান শত্রু বেশি দিন রাখি না, তোকে তাড়াতাড়ি শেষ করার জন্যই এভাবে আসা। বেঁধে ফেল তোরা। অবাক হচ্ছেন যে জোকার কিং গ্যাংয়ের এরা আজ এখানে কেন? আমি যখন ফ্ল্যাশব্যাক বলছিলাম তখন জোকার কিংয়ের কাছে খবর পৌঁছে যায়, আর ওদের গ্যাংয়ের একজন আমাদের সাথে থাকে। আমি জানি, তবে ওকে জানানোর জন্যই বলেছি তখন। তারপর সবাই আমাদের বেঁধে ফেলল। আমাদের বাড়িতে এসেই আমাদের সাথে এমন অবাক হওয়ার মতো। তবে অবাক হচ্ছি না, কারণ ঘুঘু ফাঁদে পা দিয়েছে। আমার মধ্যে কি নাই যা নীলার মধ্যে আছে? দেখো, ভালোবাসা একতরফা হলে সেটা অপূর্ণই রয়ে যায়। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না, আগেই বলেছি। জেদ করে কি ভালোবাসা পাওয়া যায়? ঠান্ডা মাথায় ভাবো তুমি। ভালোবাসার জন্য কিছু করব না। দেখো, তোমাকে জিশান খুব ভালোবাসে। আমাকে যেরকম তুমি ভালোবাসো, সেও তোমাকে তেমনই ভালোবাসে। এখন তোমার ইচ্ছা, তুমি কি করবা। কিন্তু জিসান, সময় হোক, সব দেখতে পারবা। অপেক্ষা করো। কিছু বুঝলো না, তবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আরমান চৌধুরী আসলো, আর এসে আমাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরমান চৌধুরী আমার কপালে বন্দুক ঠেকিয়ে বলছে, তোর কি শেষ ইচ্ছে? আমার শেষ ইচ্ছে না হয় পরে বলি, আগে তোরটা বল। পাগল হয়ে গেছিস? কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, গুড বাই। আরে এত তারা কিসে? আগন্তুক দরজার বিপরীত দিকে ঘুরে বলে উঠল, চেহারা দেখা যাচ্ছে না, তবে কেমন সন্দেহজনক লাগছে ওদের কাছে। কে রে তুই? আগন্তুক যখন ঘুরল তখন আরমান চৌধুরীর হাত থেকে বন্দুক পড়ে গেল। এতটাই শক খেয়েছে যে কিনা 2 কদম পিছিয়ে চলে গেল। জান্নাত অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে, কারণ ছেলেটা তো জিসান ছিল। হ্যাঁ, জিশান তার ডেভিল কিং লিডার বেঁচে আছে, মারা যায়নি। কারণ ওই দিন খুব গুরুতর আহত, বাঁচার সুযোগ ছিল না, শুধু এক ভাগ। তবুও আল্লাহ তাদের পুরো পরিবারকে বাঁচিয়ে দেয়, তবে শুধু কমায় চলে যায়। শুধু ওদের জন্য অপেক্ষা করতে করতে আজ 15 বছর। অদ্ভুত, তাই না? জিশানকে আমার লোকেরাই উদ্ধার করেছিল, আর পুরো পরিবারই বেঁচে ছিল। তখন হঠাৎ ফুপু প্রবেশ করে, আর তা দেখে আরমান চৌধুরী আরও 2 কদম পিছিয়ে যায়। আজ যেমন ঝাটকার পর ঝটকা খেয়েই যাচ্ছে। অবাক হচ্ছিস? বলছিলাম না সারপ্রাইজ এখনো বাকি। কিন্তু আরমান চৌধুরীর কথা বের হচ্ছে না। আরে এটাই ভাবছিস যে তোর এই পরিকল্পনা তো গোপন ছিল? তাহলে আমি জানলাম কিভাবে? আরে সিয়াম আমার বন্ধু, সিয়ামকে আমার কাছে পাঠিয়ে ভালোই করেছিস। তারপর সিয়াম আসলো আর বলতে লাগলো, আমি জানি আমার মা ছিল তোর প্রথম স্ত্রী, আর তুই তাকে খুন করেছিস। সেটা আমি বহু বছর আগেই জেনে গিয়েছিলাম, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। তারপর আরমান চৌধুরীর খেলা শেষ করে তাদের গ্যাংকে শেষ করে দিয়ে আমাদের দলের সবাইকে নিয়ে একসাথে বাসায় চলে এলাম। তারপর একটু ফ্রেশ হলাম, আর আমরা সবাই আমাদের বাড়ি ছেড়ে শহরের পাশে একটা ফার্ম হাউসে এসে উঠলাম। সেখানে চাচা চাচিও ছিল। তারপর সবাই একসাথে হলো প্রায় বহু বছর পর। সবাই অনেক কথা বলছে, পরিবারকে দেখে খুব ভালো লাগছে। তারপর আমাদের বিয়ের তারিখ ঠিক হলো। আমরা বিয়ে করেছি, তবে বড় করে একটা অনুষ্ঠানের পরিকল্পনা করা হলো আগামী 1 মাসের ভেতরে। আগামী মাসের 1 তারিখে সবার দাওয়াত, সবাই আসবেন কিন্তু। এভাবেই ভালোবাসার পরিবারটি আবারও পূর্ণ হলো। তো বন্ধুরা, এভাবেই আমাদের এই মাফিয়া কিং গল্পটা শেষ হয়ে গেল। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ।